আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সকলে সুস্থ, সুন্দর ও সাবলীল আছো। হালকেনস্টাইন এসএসসি একাডেমিকের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় লেকচার নিয়ে আমি তোমাদের সাথে আছি। মোহাম্মদ মুশফিকুর রহমান সানাউল্লাহ, পড়াশোনা করছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। গত ক্লাসের পুরো ক্লাস জুড়ে আমরা মূলত আলোচনা করেছিলাম মামলুক বংশের দুইজন শাসক সম্বন্ধে। একজন হচ্ছে মামলুক বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক এবং মামলুক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ সম্বন্ধে। আজকের লেকচার জুড়ে আমরা মামলুক বংশের আরও দুইজন শাসক নিয়ে আলোচনা করব। একজন হচ্ছে সুলতান রাজিয়া আর একজন হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করা যাক। সুলতান রাজিয়া মূলত 1236 থেকে 1240 দীর্ঘ 4 বছর শাসন কার্য পরিচালনা করেন। এই সুলতান রাজিয়া সম্বন্ধে আমরা আরও কিছু জেনে নেব। এক নম্বরে হচ্ছে সুলতান রাজিয়া ছিলেন সুলতান ইলতুৎমিশের কন্যা এবং সুলতান রাজিয়া ছিলেন ভারতের প্রথম নারী শাসক। এর জন্য হচ্ছে ভাইয়া এই সুলতান রাজিয়ার যে টপিকটা আছে আমাদের, এটা খুবই গুরুত্বপূর্ণ। চলো তার সম্বন্ধে আমরা বিস্তারিত জেনে নেই। সুলতান রাজিয়ার সিংহাসনে আরোহণ। এই সিংহাসনে আরোহণ সুলতান ভারতীয় মধ্যযুগের ইতিহাসে অবশ্যই একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হচ্ছে সুলতান রাজিয়ার সিংহাসনে আরোহণ। সুলতান রাজিয়ার সিংহাসনে উত্তরাধিকার নির্বাচন করে সুলতান ইলতুৎমিশ যুগোত্তীর্ণ ও দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করেন। এই সুলতান রাজিয়ার পিতা ছিলেন কে? সুলতান ইলতুৎমিশ। ইলতুৎমিশ কি করে? তাকে হচ্ছে উত্তরাধিকারী নির্বাচন করে যায়, কিন্তু তার মৃত্যুর পর তুর্কি আমিররা, তুর্কির যারা আমির ছিল তারা হচ্ছে রাজিয়ার উত্তরাধিকারে অগ্রাহ্য করে রুকনুদ্দিন ফিরোজকে সিংহাসনে বসায়। তিনি মাত্র 6 মাস 7 দিন সিংহাসনে ছিলেন। এই যে রুকনুদ্দিন ফিরোজ শাহ, তিনি বেশি দিন ক্ষমতায় থাকতে পারেননি। তিনি ছিলেন হচ্ছে 6 মাস 7 দিন। এভাবে দিল্লির জনসাধারণের প্রত্যক্ষ সহায়তায় 1236 খ্রিস্টাব্দে সুলতান রাজিয়া সিংহাসনে আরোহণ করেন। প্রশ্ন আসতে পারে যে সুলতান রাজিয়া কত সালে সিংহাসনে আরোহণ করেন? তাহলে কি হবে ভাইয়া? 1236। এটা হচ্ছে ক নম্বরে আসতে পারে বা হচ্ছে এমসিকিউতে আসতে পারে। সুলতান রাজিয়াকে আমরা কি সুলতান রাজিয়া বলবো নাকি সুলতানা রাজিয়া বলবো, এ নিয়ে আমাদের হচ্ছে যারা ঐতিহাসিক আছেন তাদের মধ্যে মতবিরোধ আছে। তবে রাজিয়াকে সুলতানা বলার সাধারণ প্রচলন থাকলেও তা ব্যাকরণ সিদ্ধ নয়। কারণ কি ভাইয়া? কারণ হচ্ছে আরবি ভাষা, এই যে আরবি ভাষার এই সুলতান শব্দটি হচ্ছে আরবি ভাষার। আরবি ভাষার সুলতান শব্দের সাধারণ অর্থ হচ্ছে, সুলতান বলতে বোঝায় সুলতান স্ত্রীকে বোঝানো হয়। কিন্তু রাজিয়া কিন্তু সুলতান স্ত্রী ছিলেন না, তিনি নিজে একজন সুলতান ছিলেন, অর্থাৎ মানে সরকার প্রধান ছিলেন। তাই তাকে সুলতানা না বলে সুলতান বলতে হবে। কারণ কি? তিনি কি সুলতান স্ত্রী ছিলেন না। স্ত্রী থাকলে তাকে সুলতানা বলা যেত, কিন্তু তিনি যেহেতুই নিজে একজন রাষ্ট্রপ্রধান ছিলেন তাই তাকে কি বলতে হবে? সুলতান রাজিয়া বলতে হবে। তাছাড়া তিনি মুদ্রাতেও সুলতান খেতাব ব্যবহার করেন। তিনি যে মুদ্রা প্রচলন করেছিলেন সেই মুদ্রাতে সুলতানা লেখা ছিল না, সেখানে সুলতান রাজিয়া লেখা ছিল। এসব কারণে এই রাজিয়াকে সুলতান বলাই অধিক যুক্তিযুক্ত। তারপরে এটা হচ্ছে তোমার খ নম্বরে আসতে পারে যে সুলতানা রাজিয়া বলা যাবে নাকি সুলতান রাজিয়া বলতে হবে, এরকম সাজিয়ে একটা খ নম্বর একটা প্রশ্ন দিয়ে দিতে পারে। তোমরা বিষয়টা লক্ষ্য রাখবা। তারপর হচ্ছে সুলতানা রাজিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র। সুলতানা রাজিয়া যেহেতু ভারতের প্রথম নারী শাসক ছিল, তাই তাকে অনেকেই মেনে নিতে পারেননি। কারণ তারা ওই সময়ে মানুষের ধ্যান ধারণা ছিল যে একজন নারী কেন আমাদেরকে শাসন করবে, এত পুরুষ থাকতে, এত যোগ্য শাসক থাকতে একজন নারী কেন আমাদেরকে শাসন করবে। এই কারণে তার এই একটাই ছিল ল্যাকিংস, আর কোনো ল্যাকিংস ছিল না। তিনি অনেক যোগ্য ছিলেন, কিন্তু নারী হওয়ার কারণে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। চলো আমরা এই সম্বন্ধে আরও বিস্তারিত জেনে নেই। 1236 খ্রিস্টাব্দে সুলতান রাজিয়া সিংহাসনে আরোহণ পরপরই উজির মোহাম্মদ জুনাইদি এবং কতিপয় প্রাদেশিক শাসক বর্গ রাজিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। সুলতান রাজিয়া মুসলিম পর্দা প্রথা বর্জন করে পুরুষদের পোশাক পরতেন। তিনি কি করতেন? পুরুষদের পোশাক পরতেন। এটা হচ্ছে প্রতিবাদ স্বরূপ তিনি পরতেন যে একজন পুরুষ যেমন পারে একজন নারীও তেমন পারে। এটা মানে সে প্রতিবাদ স্বরূপ তিনি পুরুষদের পোশাক পরে দরবার পরিচালনা করতেন, কিন্তু এটি অভিজাত বর্গ কোনো ক্রমেই মেনে নিতে পারছিলেন না। তাছাড়া জালালউদ্দিন ইয়াকুত
এই জালালউদ্দিন ইয়াকুতের নামটা মনে রাখো, এটা সামনে আরো পড়াইতে গেলে কাজে লাগবে। কারণ হচ্ছে এই জালালউদ্দিন ইয়াকুত ছিলেন সুলতান রাজিয়ার একজন পছন্দের লোক। মানে পছন্দের লোক বলতে অন্য কিছু না ভাইয়া, যে সে শাসন কার্য পরিচালনার জন্য এই জালালউদ্দিন ইয়াকুতের অনেক পরামর্শ তিনি গ্রহণ করতেন। জালালউদ্দিন ইয়াকুত নামক একজন হাবশি অনুচরের প্রতি তিনি বিশেষ অনুরক্ত হয়। তুর্কি যে রাজিয়ার বিরুদ্ধে, তুর্কিরা রাজিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। এক পর্যায়ে গোরা আলেমগণ সুলতান রাজিয়ার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং রাজতন্ত্র ও অভিযানতন্ত্রের মধ্যে ক্রমাগত দ্বন্দ্ব সংঘাতের সূত্রপাত ঘটাতে থাকে। মূলত অভিজাতবর্গ রাজিয়াকে পুতুল সুলতানি হিসেবে সিংহাসনে রাখতে চেয়েছিলেন, কিন্তু সুলতান রাজিয়া তাদের হাতের কিরানক হতে কোনো ক্রমেই রাজি ছিলেন না। তাছাড়া তিনি ছিলেন নিজস্ব বাহিনী গড়ে তুলতে আগ্রহী এবং অসংখ্য তুর্কি, মানে হচ্ছে তোমাদের আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে এই যে মামলুক বংশ, এটা মূলত তুর্কির বংশভূত, ঠিক আছে, তুর্কি থেকে এসেছিলেন। সো তারা ভাবছিল যে সব তুর্কিকেই তারা চাকরি দিয়ে তাদের রাজ্যকে আরও স্থায়ী করবে। কিন্তু সুলতান রাজিয়া তিনি প্রথম কি করছে, অতুর্কি যারা ছিলেন, মানে তুর্কির বংশভূত বাহিরে যারা ছিলেন তাদেরকেও উচ্চ পদে নিয়োগ দান করেন। কিন্তু তুর্কি অভিযাত্রা রাজিয়াকে এই ব্যবস্থা মেনে নিতে পারেননি। তারা সুলতান রাজিয়ার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হন। তারপর হচ্ছে বিদ্রোহ দমন। সুলতান রাজিয়া কিভাবে তার বুদ্ধিমত্তা দিয়ে সে কিভাবে বিদ্রোহ দমন করেছিল আমরা একটু জেনে নেই। সুলতান রাজিয়া শাসন কার্য শুরু করার মুহূর্তে একটি ধর্মীয় সংঘাতের মোকাবেলা করেন। মানে একটা ধর্মীয় সংঘাত হতে চলছিল আর কি। ধর্মান্ধ কারামতি এবং মুলাহিদ, কারামতি এবং মুলাহিদরা কি করছে, সম্প্রদায় নামে দুটি বিদ্রোহ ঘোষণা করে এবং 1000 লোক নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে তোমার হচ্ছে দিল্লির মসজিদে একত্রিত হয়। এখন আসতে পারে যে এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ বা হচ্ছে ক নম্বরের জন্য, যে কোন কোন সম্প্রদায় তোমার হচ্ছে সুলতান রাজিয়ার সময় কি বিদ্রোহ ঘোষণা করেছিল, কি কি ভাইয়া, কারামতি এবং মুলাহিদ, ঠিক আছে, এই দুটা মনে রাখতে হবে। তারা কি করছে, রাজিয়ার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করে রাজিয়া সাফল্যের সাথে এই ধর্মীয় সংঘাত কি করছে, মোকাবেলা করছে। পাঞ্জাবের শাসনকর্তা কবির খাঁ সর্বপ্রথম সুলতান রাজিয়ার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। কি পাঞ্জাবের হচ্ছে শাসনকর্তা কে ছিলেন, কবির খাঁ। তিনি হচ্ছে রাজিয়ার বিরুদ্ধে প্রথম অস্ত্র ধারণ করেন কে করেন, কবির খাঁ। কোন জায়গার পাঞ্জাবের শাসনকর্তা, ঠিক আছে। 1240 খ্রিস্টাব্দে সুলতান রাজিয়া সশস্ত্রে অস্ত্রশস্ত্র হয়ে এই বিদ্রোহ দমন করেন। তিনি লাহোরের শাসনকর্তাকেও পরাজিত করেন। একজন নারী হয়ে তিনি পুরুষ, এই যে পাঞ্জাবের শাসনকর্তা এবং লাহোরের শাসনকর্তা দুজনকে কি করে, পরাজিত করে। তাহলে বুঝতে হবে তিনি খুবই একজন দক্ষ শাসক ছিলেন এবং তিনি খুব প্রত্যুৎপন্নমতী একজন শাসক ছিলেন। চলো আমরা তার সম্বন্ধে আরও জেনে নেই। আলতুনিয়ার বিরুদ্ধে অভিযান ও বিবাহ, মানে হচ্ছে এই আলতুনিয়ার বিরুদ্ধে তিনি একটা অভিযান পরিচালনা করেছিলেন। সে অভিযানে তিনি কারারুদ্ধ হয়েছিলেন। সে কারারুদ্ধ থেকে বের হওয়ার জন্য, মুক্তি লাভের জন্য এই সুলতান রাজিয়া কি করে, এই আলতুনিয়াকে বিয়ে করে। বিয়ের মাধ্যমে তিনি তার থেকে মুক্তি লাভ করেছিলেন। চলো আমরা ভিতরে আরো কিছু দেখে আসি। দিল্লি তুর্কি আমিরদের নেতা আইতেগিন বা ইতিগিনের যোগসোষে আলতুনিয়া সুলতান রাজিয়ার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। তাহলে এই আলতুনিয়া কার যোগসোষে, আইতেগিনের যোগসোষে কি করে, তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এই বিদ্রোহ রাজিয়াকে সিংহাসনকে প্রবলভাবে নাড়া দিয়েছিল। সুলতান রাজিয়া ইয়াকুত শাহ, আমরা একটু আগে পড়লাম যে ইয়াকুত, যে তুমি হচ্ছে সুলতান রাজিয়ার একটু অনুরক্ত পাইতো, একটু আলাদা চোখে দেখতো এবং যার পরামর্শ বেশি গ্রহণ করত, এই ইয়াকুত সহ সসৈন্যে আলতুনিয়ারকে দমন করতে দিল্লি থেকে রওনা দেন। এই ইয়াকুত এবং হচ্ছে তোমার সুলতান রাজিয়া কার বিরুদ্ধে, এই আলতুনিয়ার বিরুদ্ধে তোমার হচ্ছে দমন করতে দিল্লি থেকে রওনা দেয়। তারপর হচ্ছে উভয়ের মাঝে সংঘর্ষ হলে ইয়াকুত, এই যে পছন্দের মানুষটা কি করে, নিহত হয় এবং সুলতান রাজিয়া কারারুদ্ধ হয়। সুলতান রাজিয়াকে তারা কারারুদ্ধ করে ফেলে। মুক্তি লাভের আশায় এবং সিংহাসন সংশ্লিষ্ট বিপদ আপদ হতে হয় নিরাপদ থাকার আশায় সুলতান রাজিয়া আলতুনিয়াকে কি করে, বিবাহ করা শ্রেয় মনে করেন এবং তাকে বিবাহ করেন। দিল্লিতে সুলতান রাজিয়ার অনুপস্থিতির সুযোগে ষড়যন্ত্রকারী অভিজাতগণ ইলতুৎমিশের পুত্র মুইজউদ্দিন বাহরাম শাহকে শাসনকর্তা রূপে, সুলতান রূপে সিংহাসনে বসায়। তাহলে এই মুইজউদ্দিন বাহরাম শাহ
এবং এই যে রাজিয়া, সুলতান রাজিয়া, তারা কি ছিল, ভাই বোন ছিল। কিন্তু সুলতান রাজিয়া যখন এই যে আলতুনিয়ার বিরুদ্ধে যায়, দমন করতে যায়, তখন কি করে, তাকে বন্দি করে। এই সুযোগে আয়েশা দেখে যে তার ভাইকে, ইলতুৎমিশের পুত্র এবং এই সুলতান রাজিয়ার ভাই মুইজউদ্দিন বাহরাম শাহকে সুলতান রূপে সিংহাসনে বসাই দেয়। তখন কি হয়, এই যে সুলতান রাজিয়ার পতন, তখন এই যে 1240 খ্রিস্টাব্দে বাহরাম শাহের সৈন্যবাহিনীর সাথে মানে ভাই বোন যুদ্ধ হয়। এই মুইজউদ্দিন বাহরাম শাহ এবং হচ্ছে এই সুলতান রাজিয়ার যুদ্ধ হয় কবে 1240। বাহরাম শাহের সৈন্যবাহিনীর সাথে সুলতান রাজিয়ার সৈন্যবাহিনীর যুদ্ধ সংগঠিত হয়। যুদ্ধে রাজিয়ার বাহিনী পরাজিত হয়। আলতুনিয়া ও এই যে যাকে বিয়ে করেছিল, ওই যে আলতুনিয়া যার মধ্যে যাকে দমন করার জন্য গিয়ে যাকে বিয়ে করেছিল, এই আলতুনিয়া এবং রাজিয়া পালিয়ে যাওয়ার সময় 13 ডিসেম্বর 1240 খ্রিস্টাব্দে উভয় কোথায় কোথায় এই কাইথল নামক স্থানে একটি হিন্দু আতাতিয়ের হাতে নিহত হয়। মানে হচ্ছে আগে যাকে একটু অনুরক্ত করত, যার পরামর্শ বেশি গ্রহণ করত, ঠিক আছে, ইয়াকুতও মারা গেল এই আলতুনিয়াকে পতন করতে গিয়ে। আবার হচ্ছে এই যে যখন হচ্ছে আলতুনিয়ার সাথে এবং নিয়ে হচ্ছে বাহরাম শাহের বিরুদ্ধে করতে গেল, তখন কি করে, আলতুনিয়াও মারা যায়। ঠিক আছে, তারপরে চলো আমরা আরো দেখে নিই সুলতান রাজিয়ার পতনের কারণ। সুলতান রাজিয়ার পতনের মূলত একটা কারণ সবচেয়ে বেশি হাইলাইট করা হয়, সেটা হচ্ছে তিনি একজন নারী ছিলেন। এই নারীর যে শাসন, এটা পুরুষতত্ত্ববাদ যেই সমাজ ব্যবস্থা ছিল, তারা কখনোই মেনে নিতে পারেননি। এটাই ছিল তার প্রথম দুর্বলতা। আরও কয়েকটা পতনের কারণের কথা বলা হয়েছে, চলো আমরা জেনে নিই। সুলতান রাজিয়া রাষ্ট্র পরিচালনা ও কূটনীতিতে পারদর্শী ছিলেন। ঐতিহাসিক মিনহাজের মতে সুলতান রাজিয়া ছিলেন একজন মহান নারী এবং তিনি ছিলেন বিচক্ষণ, ন্যায়নিষ্ঠ, দানশীল, তারপরে জ্ঞানী গুণীর পৃষ্ঠপোষক, ন্যায় বিচারক, প্রজা কল্যাণময়ী এবং সুনিপুণ সমর কুশলী। ঈশ্বর প্রসাদ মন্তব্য করে নারীত্ব ছিল তার প্রধান অযোগ্যতা, মানে তার কোনো অযোগ্যতা ছিল না, তার একটা অযোগ্যতা ছিল, সে হচ্ছে নারী। মানে এছাড়া তিনি সব দিকেই দক্ষ ছিলেন। নিচে তার পতনের কারণগুলো উল্লেখ করা হলো। তার পতনের 5টা কারণের কথা এখানে বলেছে, আমরা আস্তে আস্তে সবগুলো জানবো। চলো, এই যে প্রথম কারণ কি, তিনি পর্দা ও হারেম প্রথার অবজ্ঞা করে পুরুষদের পোশাক পরিধান করে প্রকাশ্যের দরবারে হাজির হতেন এবং রাজকার্য পরিচালনা করতেন। তাছাড়া তিনি পুরুষ যোদ্ধা বেশে অশ্বপৃষ্ঠে আরোহণ করে যুদ্ধাভিযান পরিচালনা করতেন। ফলে গোঁড়া মুসলিম ও সামরিক দক্ষতায় গর্বিত তুর্কি আমির ও মালিকগণ তার উপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়। মানে হচ্ছে তিনি এই যে পর্দা প্রথা যেটা ছিল তখন খুব কড়াকড়ি ছিল, এটার বিরুদ্ধে কথা বলে। এবং এই যে হারেম প্রথা যেটা ছিল, হারেম প্রথা কি ভাইয়া? হারেম প্রথা হচ্ছে তখন সুলতানরা একটা কামরা রাখতো, সেখানে বিভিন্ন নারীরা থাকতো, তাই নারীদেরকে তারা ভোগবিলাস করতো, এটা কি বলা হয়, হারেম প্রথা। ঠিক আছে, এই হারেম প্রথা এবং এই পর্দা প্রথার বিরুদ্ধে তারা কি, এই সুলতান রাজিয়া কি করছে, কথা বলছে, অবজ্ঞা করছে। এবং অবজ্ঞা করে তিনি কি করছে, পুরুষদের পোশাক পরে এই তোমার হচ্ছে শাসন কার্য পরিচালনা করত এবং পুরুষদের মতো অশ্বপৃষ্ঠে ওঠে তিনি করতেন, যুদ্ধ পরিচালনা করতেন, তাকেও মেনে নিতে পারেননি। এবং দ্বিতীয় কারণটা কি বলছে ভাইয়া? আবিসিনীয় কৃতদাস জালালউদ্দিন ইয়াকুতের প্রতি, ওই যে যার কথা বলছিলাম, একটু অনুরক্ত ছিল, মানে একটু আলাদা চোখে দেখতো, যে জালালউদ্দিন ইয়াকুতের প্রতি অতিরিক্ত অনুরক্ত হয়ে পড়ে শাসন কার্যের একটি উচ্চ পদ নিযুক্ত করেন। একজন নগণ্য কৃতদাসের প্রতি সুলতান রাজিয়ার এরূপ দুর্বলতার অভিজাত ও আমির ওমারার আত্মসম্মানে আঘাত লাগে। ফলে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং এনফিনিস্টন বলেন, এই যে এনফিনিস্টন তিনি কি বলছেন, তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং রাজোচিত গুণাবলী তার এ দুর্বলতাকে রক্ষা করতে পারেনি। তিনি মানে হচ্ছে অনেক যোগ্য ছিলেন, কিন্তু তার যে নারী হওয়ার যে অযোগ্যতা, এটা তার এই এত যোগ্য হওয়ার পরেও এটা রক্ষা করতে পারেনি। তৃতীয় কারণটা কি ছিল? শক্তিশালী আমির এবং ওমারাগণ একজন নারী কর্তৃক শাসিত হতে অপমান বোধ করেন। ফলে তারা কি করছে, সুলতান রাজিয়ার উৎখাত সাধনে ষড়যন্ত্রে মেতে ওঠেন। চতুর্থ কারণটা কি ছিল? সুলতান রাজিয়া তুর্কি অভিজাতগণের অভিলাষে বাধা হয়ে দাঁড়ালে অভিজাতবর্গ তার বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে ওঠেন। মানে অভিজাতবর্গ প্রত্যেক যুগে, আমাদের এখনও বর্তমানে অভিজাত শ্রেণী যারা আছে, তারা এই শাসন কার্যের বিশাল একটা অংশ, তারা হচ্ছে স্থায়িত্ব অস্থায়িত্ব, নামানো উঠানো, এর মধ্যে তাদের একটা যোগসোষ থাকে, তাদের একটা হাত থাকে। মানে হচ্ছে এই যে সুলতান রাজিয়ার
পুরোটাই হচ্ছে এই অভিজাত বর্গরা তাকে হচ্ছে একটা পুতুল শাসকে পরিণত করতে চাইছিল। কিন্তু সুলতান রাজিয়া যখন একজন যোগ্য নারী ছিল, দক্ষ নারী ছিল, তারা তাদের ক্রীড়ানক হতে চাননি। তিনি কি করছেন, নিজে একজন সর্বসর্বা হয়ে ওঠেন এবং এর ফলে কি হয়, এই অভিজাত তুর্কি অভিজাত যারা ছিল তাদেরা উচ্চ বিলাসে বাধা প্রদান করে। তখন কি হয়, তাদের সাথে একটা সমস্যার সৃষ্টি হয় এবং তাকে নামাই ফেলে। এই যে পঞ্চম কারণটা কি ছিল ভাইয়া, সুলতান রাজিয়া অতুর্কি মুসলমানদের রাজপদে নিয়োগদান করেন এবং তাদের উপর নির্ভরতা সুলতানি সাম্রাজ্যের উপর তুর্কিদের অপ্রতিহত ক্ষমতা স্থাপনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের অন্তরায় হয়ে দাঁড়ায়। ফলে তুর্কি অভিজাত বর্গ সুলতান রাজিয়ার পতন ত্বরান্বিত করে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হন। মানে হচ্ছে তোমাদের প্রথম ক্লাসে বলেছি এবং কিছুক্ষণ আগে বলেছি যে এই যে মামলুক বা দাস বংশ যারা ছিল তারা মূলত সেই তুর্কি থেকে এখানে এসেছিল। তারা এখানে সাম্রাজ্যকে স্থায়ী করার জন্য তুর্কিদেরকে মানে চাকরি দিচ্ছিল, বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছিল। কিন্তু এই যে সুলতান রাজিয়া সে এটা করে নাই। সে কী করছে, তুর্কির বাইরে যারা আছে তাদেরকে উচ্চ পদে আসীন করছিল। ফলে এই যে তুর্কিদের যে অভিজাত বর্গ আছে তারা আবার এটা মেনে নিতে পারেননি। এই 5টা কারণের মধ্যে এটাও একটা অন্যতম কারণ ছিল। পরিশেষে বলা যায় যে তিনি বিভিন্ন কারণে সুলতান রাজিয়ার পতন ঘটেছিল। এক্ষেত্রে ভিডি মহাজন বলেন, তিনি রাজিয়া একজন নারী না হতেন তাহলে তিনি ভারতের অন্যতম একজন সফলকাম শাসক হতে পারতেন। তার বড় দুর্বলতা ছিল এই যে, এটা মনে রাখবা, তার বড় দুর্বলতা কি ছিল, তিনি ছিলেন একজন নারী ছিলেন, যা পতনের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তার পতনের কারণ মূলত সে নারী ছিল। এই নারীত্ব বা মানে নারীদের এই শাসন ব্যবস্থা, এটা এই যে পুরুষতত্ত্ববাদ যারা বিশ্বাসী ছিল তারা এটা মেনে নিতে পারেনি। ফলে এটাই ছিল মেন কারণ। ঠিক আছে, তারপরে সুলতান রাজিয়ার চরিত্র ও কৃতিত্ব। মধ্যযুগের বৈশিষ্ট্য অনুসারে সুলতান রাজিয়া সিংহাসনে আরোহণের অবশ্যই দিল্লির ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি উত্তরাধিকারী সূত্রে বিশৃঙ্খল এবং গৌরবপূর্ণ প্রশাসন লাভ করেন। তুর্কি অভিজাত বর্গ শুরুতেই সুলতান রাজিয়াকে সিংহাচ্যুত করতে চেয়েছিলেন, কিন্তু তিনি অযোধ্যা সীমান্ত অধিপতি কার সহায়তায়, নাসির উদ্দিনের সহায়তায়, নিজের বুদ্ধিমত্তা, তারপর কূটনৈতিক কৌশল এবং সাহসিকতার দ্বারা তুর্কি আমির এবং প্রাদেশিক শাসকদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করে দেন। তিনি কি করছে, তুর্কি আমির এবং প্রাদেশিক শাসকতাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দেয়। কার সহযোগিতায়, নাসিরউদ্দিনের সহযোগিতায়। বুঝতে পারছো, মানে ওই যে ইংরেজদের মতো ডিবেট করো এবং রুল করো। মানে হচ্ছে তোমাদের মধ্যে যারা একতা আসছো তাদের মধ্যে যদি ডিবেট সৃষ্টি করে দেওয়া যায় তাহলে তোমরা নিজেরা মারামারি করবা, ওখানে শাসক ঠিকই কি করবে, ক্ষমতা চালাইতে পারবে আর কি। ঠিক আছে, মানে দৃষ্টিকে অন্যদিকে নেওয়া। এর কারণে তিনি কি করছে, এই যে তুর্কির যে আমির এবং প্রাদেশিক শাসক আছে তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দেয় এবং তারাই ষড়যন্ত্রকারীদেররা এবং এর মাধ্যমে কি করে, ষড়যন্ত্রকারীদের আনুগত্য অর্জনে সমর্থ হন। রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে তিনি প্রথম ধাক্কা সামলিয়ে ওঠেন। মিনহাজউদ্দিন সিরাজের মতে তিনি এই রাজিয়া 3 বছর 6 মাস 6 দিন, 3 বছর 6 মাস 6 দিন, মানে হচ্ছে 3 6 6 মানে 366, মানে এটা মনে রাখবা, 366 মানে 3 বছর 6 মাস 6 দিন শাসন ক্ষমতায় ছিলেন। এটা হচ্ছে এমসিকিউর জন্য ভেরি এমসিকিউর জন্য এবং ক নম্বরের জন্য ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে এই অল্প সময়ের মধ্যেই তিনি ন্যায় বিচারক, দক্ষ শাসক, সুনিপুণ সামরিক ব্যক্তিত্ব এবং বিদ্যুৎসাহী হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি বেশ কয়েকটি যুদ্ধে নিজে নেতৃত্ব দেন। ফলে প্রমাণিত হয় তিনি নির্ভীক, সাহসী, সুদক্ষ যোদ্ধা এবং সেনাপতি ছিলেন। ঐতিহাসিক মিনহাজউদ্দিন সিরাজ কি মন্তব্য করেছেন, তিনি বলেছেন, তিনি একজন শ্রেষ্ঠ সুলতান ছিলেন, বুদ্ধিমতী সুলতান ছিলেন, ন্যায়পরায়ণবর্তী এবং মহানুভব, সুবিচারক, প্রজাগণের রক্ষাকর্তী, সামরিক প্রতিভাবর্ণ এবং রাজাদের প্রয়োজনীয় সকল প্রকার গুণাবলী তার মধ্যে ছিল। তার চরিত্রে বিভিন্ন গুণাবলী অপূর্ব সমাবেশ ঘটেছিল। রাজিয়া গোড়া মুসলিম মানসিকতার বলয় থেকে যুগোত্তীর্ণ মানসিকতা ধারণ করেছিলেন, তবে তিনি ধর্মের প্রতি উদাসীন ছিলেন না। কারণ কি, তিনি ধর্মের প্রতি উদাসীন ছিলেন না কারণ এই যে আবুল কাসিম যে আছে ফিরিস্তা, তার মধ্যে হচ্ছে সুলতান রাজিয়া স্বয়ং বিশুদ্ধ উচ্চারণ এবং তাজবিদ সহ কি করতে পারতো, কোরআন তেলাওয়াত করতে পারতো এবং শ্রোতাদেরকে তিনি বিমুগ্ধ করতে পারতেন। মানে তিনি কোরআনটাকে তাজবিদ সহ এবং অনেক সহি শুদ্ধভাবে উচ্চারণ করে পড়তে পারতেন এবং যা ছিল খুবই শ্রুতিমধুর।
মানে এর মাধ্যমে প্রমাণ হয় তিনি হচ্ছে ধর্মের বাহিরে ছিলেন না, তবে হচ্ছে তাকে ধর্মের বাহিরের দোহাই দিয়ে এই যে অভিজাত বর্গরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তারপরে কি সুলতান রাজিয়া স্বাধীনচেতা শাসক ছিলেন, তিনি কিংস আর্মির ভবিষ্যৎ পরিণতি সম্বন্ধে বিরূপ ধারণা পোষণ করতেন। এ কারণে তিনি রাজকার্যের উচ্চ পদে অতুর্কি যারা ছিল, মানে তুর্কির বাহিরে যারা ছিল তাদের নিয়োগ করে তুর্কি অভিজাতদের প্রভাবকে ধ্বংস করতে সচেষ্ট হন। তবে তার দুর্ভাগ্য যে তিনি এ তুর্কি অভিজাতদের ষড়যন্ত্রের নিকট পরাজিত হয়। তারপর কি মুইজউদ্দিন বাহরাম শাহ, এই যে মুইজউদ্দিন বাহরাম শাহ যিনি ছিল, সে কে ছিল? সুলতান ইলতুৎমিশের ছেলে, মানে হচ্ছে সুলতান রাজিয়ার ভাই। এই কি করে সুলতান রাজিয়া যখন ওই যে আনাতোলিয়ার ইয়ার বিরুদ্ধে করতে যায়, দমন করতে যায়, তখন কি করে সুলতান মুইজউদ্দিন বাহরাম শাহকে অভিজাত বর্গ তারা কি করে ক্ষমতায় উঠায়। সে কয় বছর ছিল? 1240 থেকে 1242 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। সুলতান রাজিয়ার মৃত্যুর পর ইলতুৎমিশের তৃতীয় পুত্র, এই যে ইলতুৎমিশের তৃতীয় পুত্র কে ছিলেন? মুইজউদ্দিন বাহরাম শাহ দিল্লির সিংহাসনে আরোহণ করেন। তিনি ছিলেন অযোগ্য শাসক, তার সময়কাল ছিল হত্যা, বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রে ভরপুর। তার শাসনকালেই প্রকৃত 40 অভিজাত 40 চক্র দিল্লি সালতানাতের সর্বসর্বা হয়ে ওঠেন। তোমাদেরকে আমি গত ক্লাসে বলেছিলাম যে 40 অভিজাত চক্র কি, মানে হচ্ছে এটা প্রতিষ্ঠা করেছিল এই ইলতুৎমিশ, শামসুদ্দিন ইলতুৎমিশ। তার হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশের যে শাসন ক্ষমতা ছিল এটাকে স্থায়িত্ব করার জন্য 40 জন অভিজাত বর্গ নিয়ে একটা টিম গঠন করে, তাদেরকে কি বলা হয়? 40 চক্র। ঠিক আছে, এই 40 চক্র কি করে? এই মুইজউদ্দিন বাহরাম শাহর সময়ে আবার সর্বেসর্বা হয়ে ওঠেন। তিনি নায়েব ই মামলাকাত মানে হচ্ছে উপরাষ্ট্রপতি নামে একটি পদ সৃষ্টি করে, সে পদে সুলতান রাজিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের নেতা ইখতিয়ারউদ্দিন আইতেগিন তিনি কি ছিল? তিনি ছিল হচ্ছে এই যে সুলতান রাজিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুইজউদ্দিন বাহরাম শাহকে যে ক্ষমতায় বসায়, ঠিক আছে, এই ষড়যন্ত্রের প্রধান নেতা ছিলেন। এই ইখতিয়ারউদ্দিন আইতেগিনকে কি করে? উপরাষ্ট্রপতি পদে একটা পদ বানিয়ে তাকে কি করে? উপরাষ্ট্রপতি পদ দান করে। তারপর কি করে? ইখতিয়ারউদ্দিন আইতেগিন ক্ষমতাপ্রাপ্ত হলে অভিজাতবর্গ তার মাধ্যমে সালতানাতের সমস্ত কাজ নিয়ন্ত্রণ করতে থাকে, যার ফলে প্রায়শই সুলতানকে উপেক্ষা করে নিজেদের খেয়াল খুশি মতো শাসকদের পরিচালনা করতে থাকেন। এতে সুলতান মুইজউদ্দিন বাহরাম শাহ ক্ষুব্ধ হয়ে ইখতিয়ারউদ্দিন আইতেগিনকে হত্যা করেন। মানে হচ্ছে এই ইখতিয়ারউদ্দিন আইতেগিনের যেই ষড়যন্ত্র, তার ফলে কিন্তু বাহরাম শাহ কি করে? ক্ষমতায় আসে। কিন্তু তাদের মধ্যে আবার দ্বন্দ্ব লাগা যায়, কারণ অভিজাত বর্গ যারা ছিল তারা এই ইখতিয়ারউদ্দিন আইতেগিনের কাছে সরাসরি গিয়ে তারা শাসনভার কে কুক্ষিগত করেছিল, কিন্তু এটা আবার মুইজউদ্দিন বাহরাম শাহ মেনে নিতে পারেননি। আইতেগিনের মৃত্যুর পর আমির হাজী বদরুদ্দিন অভিজাতদের নেতা হয়ে ক্ষমতা নিয়ন্ত্রণের চেষ্টা করলে সুলতান তাকেও হত্যা করেন। মানে যেই সুলতানের ক্ষমতাকে কেড়ে নিতে চাইছে তাকে সুলতান কি করছে? হত্যা করছে। ফলে সাম্রাজ্যে বিশৃঙ্খলা অবস্থার সৃষ্টি হয়। এ সময় মঙ্গলগণ লাহোর দখলের চেষ্টা করে এবং লাহোর নগরীর পর্যাপ্ত ক্ষতি সাধন করে। ফলে সাম্রাজ্যে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। অতঃপর 1242 মানে মাত্র 2 বছরের জন্য সে এসেছিল 1242 খ্রিস্টাব্দে 40 অভিজাত চক্র সুলতানকে দিল্লির শ্বেত দুর্গে, কোথায়? দিল্লির শ্বেত দুর্গে কি করে? অবরুদ্ধ করে হত্যা করে। এর মাধ্যমে কি হয়? এই মুইজউদ্দিন বাহরাম শাহের যে 2 বছরের, কয় বছরের ভাইয়া? 2 বছরের যে শাসনকাল এটা সমাপ্ত হয়। তারপরে আমরা দেখব তারপরে কি আছে? সুলতান আলাউদ্দিন মাসুদ শাহ। সুলতান মুইজউদ্দিন বাহরাম শাহের হত্যাকাণ্ডের পর অভিজাত চক্র, এই যে যারা আছে অভিজাত চক্ররাই মূলত কোন শাসক উঠবে, কাকে নামাতে হবে, তাদের স্বার্থের একটু বাইরে গেলেই তারা কি করতো? তাকে নামিয়ে দিত। এই সমস্যাটা এই অভিজাত চক্ররা করতো সবসময়। সুলতান মুইজউদ্দিন বাহরাম শাহের হত্যাকাণ্ডের পর অভিজাত চক্র সুলতান ইলতুৎমিশের পৌত্র মানে হচ্ছে কি? নাতি মাসুদকে কি করে? আলাউদ্দিন মাসুদ শাহ উপাধি দিয়ে দিল্লির সুলতান হিসেবে ঘোষণা করে। তার শাসনামলে অভিজাত চক্রের ক্ষমতা সীমাহীন বৃদ্ধি পায়। তিনি ছিলেন অত্যন্ত বিলাসপ্রিয় শাসক। তার কুশাসনে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে। এ সময় বাংলার
ভাইয়া এটা হচ্ছে বাংলার, আর এই তারা কিন্তু ছিল হচ্ছে দিল্লির, মানে দিল্লির মধ্যে কিন্তু এই বাংলা ছিল তখন। এ সময় তার সময় কি করছে, বাংলা যে তুগরিল তুগান খানের বিদ্রোহ এবং মঙ্গল আক্রমণ প্রতিহত করতে তিনি কি হন, ব্যর্থ হন। তার অযোগ্যতার কারণে 40 চক্রের নেতা আমির হাজিব গিয়াসুদ্দিন বলবানের প্রভূত ক্ষমতাশালী হয়ে ওঠেন। এক পর্যায়ে অভিজাতবর্গ তাকে ক্ষমতাচ্যুত করে ইলতুৎমিশের কনিষ্ঠ পুত্র নাসিরুদ্দিন মাহমুদকে দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত করেন। ডক্টর হাবিবুল্লাহর মতে নাসিরুদ্দিন মাহমুদের মাতা ও বলবনের অদৃশ্য ষড়যন্ত্রের ফলে মাসুদের সিংহাচ্যুতি ঘটে। তাইলে এই সুলতান মাসুদও বেশি দিন থাকতে পারে নাই। তিনি কয় বছর ছিলেন, মাত্র 4 বছর ছিলেন। তারপর কি আসছে আমরা দেখি যে সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহ এসেছিল। তিনি খুবই একজন ধর্মভীরু লোক ছিলেন। তিনি তার শাসন আমলে একটু ধর্মের প্রতি তিনি খুবই অনুরক্ত হয়ে যান। আমরা তার সম্বন্ধে জেনে নেই। সুলতান আলাউদ্দিন মাহমুদ শাহের ক্ষমতাচ্যুতির পর অভিজাতগণ সুলতান ইলতুৎমিশের কনিষ্ঠ পুত্র নাসিরুদ্দিন মাসুদকে দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত করেন। সুলতান নাসিরুদ্দিন মাহমুদ অমায়িক এবং ধার্মিক ছিলেন। তিনি দরবেশের ন্যায় সৎ জীবনযাপন করতেন। তিনি কি করতেন, দরবেশের ন্যায় সৎ জীবনযাপন করতেন। ঈশ্বরী প্রসাদের মতে তিনি ছিলেন একজন ধার্মিক, খোদাভক্ত এবং দয়ালু শাসক। তিনি ইলতুৎমিশের তুর্কি কৃতদাস নায়েব ই সামালাকাত গিয়াসুদ্দিন বলবনের উপর রাজ্যের সমস্ত ভার অর্পণ করেন। এই গিয়াসুদ্দিন বলবন সম্বন্ধে আমরা একটু পরে পড়ব, ঠিক আছে। তিনি কি করে, এই গিয়াসুদ্দিন বলবনকে দিয়ে এই নাসিরুদ্দিন মাহমুদ শাহ রাজ্যের যেই কাজগুলো আছে সমস্ত কাজগুলো তার উপরে অর্পণ করেন এবং এই নাসিরুদ্দিন মাহমুদ শাহের পরে এই গিয়াসুদ্দিন বলবন সিংহাসন দখল করেন। বলবন সুদক্ষ সেনাপতি ও রাজনীতিবিদ হিসেবে নিজের ক্ষমতার পরিধি বৃদ্ধি করে নিজেকে একরকম ছায়া সুলতানে পরিণত করেছিল। মানে তার যেই প্রজ্ঞা ছিল, তার যে দক্ষতা ছিল, তা দ্বারা তিনি কি করছে, ছায়া সুলতানে পরিণত হয়েছিল। সুলতান নাসিরুদ্দিন মাহমুদ গিয়াসুদ্দিন বলবনের মাধ্যমে অভিজাতদের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান দ্বন্দ্ব সংঘাতের অবসান ঘটিয়ে সাম্রাজ্যে এক ধরনের স্থিতিশীলতা প্রতিষ্ঠা করেন। তিনি অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রেখে বৈদেশিক শত্রুর উপর আক্রমণ প্রতিহত করেন। তিনি দোয়াবো অঞ্চলের বিদ্রোহীদের দমন করে শান্তি পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হন। সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহ পুত্র সন্তানহীন ছিলেন। এই যে নাসিরুদ্দিন মাহমুদ শাহ পুত্র সন্তানহীন ছিলেন বলেই তিনি কি করছে, গিয়াসুদ্দিন বলবনকে তার শাসনভার দিয়ে গিয়েছিল। তিনি 1266 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তাহলে 42 থেকে 46 তিনি অনেক বড় একটা সময় কি করছে, শাসন ক্ষমতায় ছিল। মৃত্যুর পূর্বে তিনি গিয়াসুদ্দিন বলবনকে উত্তরাধিকারী মনোনীত করে যান। সুলতান নাসিরুদ্দিন মাহমুদ একজন ধর্মভীরু ও ন্যায়পরায়ণ সুলতান ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ এবং নিবেদিত প্রাণ মুসলমান। তিনি সরল ও অনাডম্বর জীবনযাপন করতেন। তিনি নিজ হাতে, এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ, যে তিনি নিজ হাতে টুপি সেলাই এবং পবিত্র কোরআন শরীফের প্রতিলিপি প্রস্তুত করে জীবিকা নির্বাহ করতেন। তিনি যে এত বড় একটা সাম্রাজ্যের শাসক ছিলেন এটা তার মাথায় ছিল না। সে এমন একজন ধর্মভীরু মানুষ, তিনি নিজের উপার্জন তিনি তার রাজকোষাগার থেকে ব্যয় করতেন না। তিনি নিজ হাতে কি করতেন, টুপি সেলাই করতেন এবং কোরআন তেলাওয়াতে পবিত্র কোরআনের যে প্রতিলিপি আছে তা প্রস্তুত করে জীবিকা নির্বাহ করতেন। তবকাত ই নাসিরি গ্রন্থের প্রণেতা ঐতিহাসিক মিনাজুস সিরাজ তিনি ছিলেন দরবারে একজন উজ্জ্বল নক্ষত্র। সুলতান অত্যন্ত দয়ালু এবং শিক্ষানুরাগী ছিলেন। ঈশ্বরী প্রসাদের মতে সুলতান বিদ্বান ব্যক্তিদের পৃষ্ঠপোষকতা করতেন এবং গরিব দুঃখীদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। এখন আমরা আলোচনা করব সুলতান গিয়াসুদ্দিন বলবন। সুলতান গিয়াসুদ্দিন বলবন কে ছিলেন? সুলতান গিয়াসুদ্দিন বলবন মূলত ছিলেন সুলতান ইলতুৎমিশের কৃতদাস এবং নাসিরুদ্দিন মাহমুদ শাহ যখন হচ্ছে এই পুরা ভারতবর্ষকে শাসন করেছিলেন তখন হচ্ছে এই তার সময় ছায়া সুলতানে পরিণত হয়েছিলেন কে? এই হচ্ছে গিয়াসুদ্দিন বলবন। গিয়াসুদ্দিন বলবন বিশাল একটা সময় শাসন কার্য পরিচালনা করেছিলেন। তিনি হচ্ছে 1266 থেকে 1287 সাল পর্যন্ত দীর্ঘ একটা সময় দিল্লি সালতানাতের একজন শাসকে পরিণত হয়েছিলেন এবং তার সম্বন্ধে আমরা বিস্তারিত জানব। প্রাথমিক জীবন এবং সিংহাসনে আরোহণ। গিয়াসুদ্দিন বলবন সুলতান ইলতুৎমিশের ন্যায় তুর্কিস্তানের ইলবারি বংশোদ্ভূত ছিলেন। কোন বংশোদ্ভূত ভাইয়া? ইলবারি বংশোদ্ভূত। এটা এমসিকিউর জন্য দরকার, এমসিকিউর জন্য। তার পিতা ছিলেন 10,000 ইলবারি তুর্কি পরিবারের
বা নেতা ছিলেন তার পূর্ব নাম ছিল হচ্ছে বাহাউদ্দিন। এবং এই যে সুলতান গিয়াসুদ্দিন বলবনের পূর্ব নাম কি ছিল? বাহাউদ্দিন। এবং এই যে তাকে যে বলবন বলা হয় এবং উলুগ খান বলা হয়, এগুলো ছিল তার হচ্ছে উপাধি। এবং গিয়াসুদ্দিনও কিন্তু তার নাম না, গিয়াসুদ্দিন ছিল তার রাজ দরবারের উপাধি। তাহলে তার মূল নাম কি? তার মূল নাম হচ্ছে বাহাউদ্দিন। এটা মনে রাখতে হবে। তাহলে গিয়াসুদ্দিন বলবন যে আমরা বলি, এই সবগুলোই হচ্ছে কি তার উপাধি। তার আসল নাম কি? তার আসল নাম হচ্ছে বাহাউদ্দিন। এটা কিসের জন্য দরকার? এমসিকিউ এবং ক নম্বরের জন্য। ঠিক আছে। তারপর হচ্ছে তিনি যুবক বয়সে মঙ্গলদের হাতে বন্দী হয়েছিলেন। মঙ্গলরা তাকে গজনিতে এনে বসরার রাজা জামালউদ্দিনের নিকট বিক্রি করে দেয়। জামালউদ্দিন তাকে দিল্লির রাজ বাজারে সুলতান ইলতুৎমিশের নিকট 1200, এই যে ইলতুৎমিশের যে কিতুদা ছিল, এই যে 1232 সালে ইলতুৎমিশ তাকে কি করে? ক্রয় করে বিক্রি করে দেন। গিয়াসুদ্দিন বলবন সুলতান ইলতুৎমিশের খাস খবরদার ছিলেন এবং তাকে কি বলা হতো? ব্যক্তিগত অনুচর ছিলেন। এবং 40 চক্র, এই যে ইলতুৎমিশ যেটা তৈরি করেছিল তার শাসনভার স্থায়ীকরণের জন্য, সেই 40 চক্রের যে সদস্য কে ছিলেন? এই যে তোমার হচ্ছে গিয়াসুদ্দিন বলবন ছিলেন। তারপর হচ্ছে তার বহুমুখী প্রতিভা এবং বীরত্ব এবং কর্মদক্ষতার দ্বারা তিনি সুলতান ইলতুৎমিশ এবং পরবর্তী সুলতান রাজিয়ার সুনজর লাভ করতে সক্ষম হয়েছিলেন। এই যে সুলতান গিয়াসুদ্দিন বলবন, তিনি কিন্তু হচ্ছে 60 বছর বয়সে সিংহাসন আরোহণ করেছিলেন, মানে বৃদ্ধ একটা বয়সে। তিনি সুলতান ইলতুৎমিশেরও কৃতদাস ছিলেন এবং এই যে সুলতান রাজিয়া, তারপর হচ্ছে নাসিরউদ্দিন মাহমুদ শাহ, তাদের সময় তিনি তার কৃতিত্বের পরিচয় দিয়ে গিয়েছিলেন। সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের কোনো পুত্র সন্তান ছিল না। এর ফলে কি করছিল? এই যে গিয়াসুদ্দিন বলবন, এই যে ছায়া সুলতান যে ছিলেন, তাকে কি করেছিল? তাকে সিংহাসনটা দিয়ে গিয়েছিল। সুলতান রাজিয়া তাকে কি বলছে, কি সে দিছিল? আমিরের শিকার। এবং সুলতান বাহারাম শাহ তাকে কি হয়েছিল? আমির আখুরে পদ দিয়ে গেছিল। এবং সুলতান আলাউদ্দিন মাহমুদ শাহ তাকে আমিরে হাবিব পদে নিয়োগ দান করেছিলেন। গিয়াসুদ্দিন বলবন সুলতান নাসিরউদ্দিন মাহমুদের সাথে নিজ কন্যার বিয়ে দিয়ে তার ক্ষমতা ও প্রভাব বহুগুণে বৃদ্ধি করেন। এই যে এটা একটা কারণ, নাসিরউদ্দিন মাহমুদ শাহ কেনই বা তাকে এত সহজে সিংহাসনটা দিয়ে গেছিল? কারণ হচ্ছে সে কি করছিল? তার যে নিজ কন্যা আছে গিয়াসুদ্দিন বলবন, তার নিজ কন্যাকে নাসিরউদ্দিন মাহমুদ শাহের কাছে কি করছে? বিয়ে দিয়েছিল। এবং কি করছিল? বহুগুণে তার ক্ষমতা কি করছে? বহুগুণে বৃদ্ধি করেছিল। এবং উজুরের পদ সে লাভ করেছিল একমাত্র তার মেয়েকে বিয়ে দেওয়ার কারণে। তাছাড়া মঙ্গল আক্রমণের প্রতিহত করে অসামান্য সাহস ও নৈপুণ্যের পরিচয় দেওয়ায় সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ তাকে উলুগ খান উপহার দিয়েছিল। এই যে উলুগ খান এবং বলবান যে তাকে বলা হয়, কারণ সে কি করছিল? এগুলো ছিল তার উপাধি। কারণ হচ্ছে তিনি কি করছিলেন? মঙ্গলদের আক্রমণ প্রতিহত করেছিলেন। তারপরে হচ্ছে সুলতান নাসিরউদ্দিন মাহমুদের রাজত্বকালে বিভিন্ন রাজ্য জয়, সীমান্ত রক্ষা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে বলবানের অবদান অনস্বীকার্য। নাসিরউদ্দিন মাহমুদ নামেমাত্র সুলতান ছিলেন, সাম্রাজ্যের যাবতীয় কাজ মূলত বলবানে সম্পূর্ণ করতেন। মানে হচ্ছে এই যে নাসিরউদ্দিন মাহমুদ শাহ ছিলেন, তিনি ছিলেন শুধু নামে মাত্র একজন শাসক। তিনি ধর্মকর্ম নিয়ে ব্যস্ত ছিলেন। কিন্তু এই নাসিরউদ্দিন মাহমুদ শাহর সময় এই যে রাজ্য সমস্ত কাজ মূলত করত এই গিয়াসুদ্দিন বলবনেই। বুঝতে পারছো? তারপরে ঈশ্বরী প্রসাদের মতে বলবানের কর্মোদ্যম এবং তেজস্বিতা ব্যতীত দিল্লি সাম্রাজ্যের অভ্যন্তরীণ বিদ্রোহ এবং বৈদেশিক আক্রমণ চরম আঘাত সহ্য করতে পারতো না। মানে তার যে এই যে তেজস্বিতা এবং তার যে কর্মদক্ষতা আছে, এটা যদি না থাকতো তাহলে তখন যে বিশৃঙ্খলা, মানে ইলতুৎমিশের পর থেকে এবং গিয়াসুদ্দিন বলবনের মাঝখানে কিন্তু বিশাল এই সময়টা হচ্ছে বিশৃঙ্খল পরিস্থিতিতে ছিল। এবং গিয়াসুদ্দিন বলবন কি করে? তার দক্ষতার ফলে তিনি কি করে? এই যে বিশৃঙ্খল পরিস্থিতি ছিল, এটাকে কি সুশৃঙ্খলে পরিণত করে এবং কি করে? বৈদেশিক আক্রমণ থেকে তিনি তাদেরকে রক্ষা করে। মানে হচ্ছে এই যে তোমার হচ্ছে মঙ্গলরা ছিল, তারা সবসময় বাংলাকে এবং ভারতবর্ষকে কি করতো? আঘাত করতো। তারা খুবই দুর্ধর্ষ জাতি ছিল এবং তাদের যে নেতা ছিল চেঙ্গিস খান, তিনি সবসময় ভারতবর্ষের উপর সুনজর রাখতেন এবং সুনজর রাখার ফলে তিনি আক্রমণ করতেন। এবং এই গিয়াসুদ্দিন বলবন সে আক্রমণ চরম হাতে প্রতিহত করেছিল। 1266 খ্রিস্টাব্দে সুলতান নাসিরউদ্দিন মৃত্যুর পর 60 বছর বয়সে গিয়াসুদ্দিন বলবান দিল্লির সিংহাসনে আরোহণ করেন। তোমাদের বলেছিলাম, মানে বৃদ্ধ বছর বয়সে তিনি হচ্ছে কি করে? সিংহাসন লাভ করে। মানে 60 বছর বয়সে তিনি কি করে? এই 1266 সালে 60 বছর বয়সে তিনি সিংহাসনে
আরোহণ করে। চলো আমরা আরো বিস্তারিত জানি তার সম্বন্ধে। বলবানের সিংহাসনের প্রাক্কালে সংকট, মানে বলবন যখন হচ্ছে সিংহাসনে 60 বছর বয়সে তিনি হচ্ছে সিংহাসন আরোহণ করে, তখন তিনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন সে সম্বন্ধে আমরা জানি। সুলতান নাসিরউদ্দিন মাহমুদ নিঃসন্তান হওয়ায় মৃত্যুর পূর্বে তার শ্বশুর ও প্রধানমন্ত্রী মানে হচ্ছে এই যে গিয়াসউদ্দিন বলবান কি করছিল, নাসিরউদ্দিন মাহমুদ শাহের কাছে তার হচ্ছে কি দিছিল, তোমার হচ্ছে মেয়েকে বিয়ে দিয়েছিল, সেই হিসেবে তিনি কি হন, শ্বশুর হন, এবং তার কি হয়, প্রধানমন্ত্রী ছিল এই হচ্ছে গিয়াসউদ্দিন বলবান। ফলে 1266 খ্রিস্টাব্দে নাসিরউদ্দিন মাহমুদ শাহের মৃত্যুর পর বলবান গিয়াসউদ্দিন উপাধি ধারণ করে দিল্লির সিংহাসনে উপবিষ্ট হন। ক্ষমতা লাভের অব্যবহিত পরেই তাকে প্রধান 3টি সংকটের সম্মুখীন হতে হয়। কোন 3টি সংকট? এই 3টি সংকট কি কি সংকট? আইন অমান্যকারী বিদ্রোহীদের ধ্বংসাত্মক নীতি ও কার্যকলাপ এবং ভয়ঙ্কর মঙ্গল আক্রমণ। এই মঙ্গলরা সবসময় এই ভারতবর্ষকে অস্থিরতা করে রাখতো, মানে তারা হচ্ছে এই ভারতবর্ষ দখল করতে চাইতো এবং তারা কি করতো, মঙ্গলরা আক্রমণ করতো। তারা খুবই দুর্ধর্ষ ছিল, তাদের এই আক্রমণ প্রতিহত করা খুবই একটা কঠিন পর কাজ ছিল, কিন্তু তারপরেও এই গিয়াসউদ্দিন বলবান সেটা কঠোর হাতে দমন করতে সক্ষম হয়েছিলেন। তারপরে তৃতীয়ত, সাম্রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে সুষ্ঠু শাসন ব্যবস্থার অভাব। ঐতিহাসিকদের মতে ত্রয়োদশ শতাব্দীর শেষার্ধে অস্বাভাবিক রাজনৈতিক অরাজকতা এবং বিশৃঙ্খলা দ্বারা বেষ্টিত ছিল। ইলতুৎমিশের মৃত্যুর পর তার কোনো উত্তরাধিকারী বা যোগ্যতা বা অযোগ্য এবং বিলাসপ্রিয়তা এবং নাসিরউদ্দিন মাহমুদের সরলতা একদিকে যেমন প্রভাবশালী কৃতদাসরা বিদ্রোহী ওঠে, অপরদিকে আইন শৃঙ্খলা না থাকায় রাজ্যের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা ও সংহতির অভাব দেখা দেয়। জিয়াউদ্দিন বারানী বলেন, প্রত্যেক সুশাসিত সরকার এবং সাম্রাজ্যের গৌরব এবং সমৃদ্ধির মূলে প্রশাসনিক ক্ষমতার প্রতি যে ভীতি থাকে তা জনসাধারণের অন্তঃকরণ হতে মুছে যায় এবং দেশ তখন একটি শোচনীয় অবস্থার সম্মুখীন হয়। বলবান সিংহাসনে আরোহণ করে সাম্রাজ্যের শান্তি শৃঙ্খলা এবং বজায় রাখার জন্য কঠোর হাতে বিদ্রোহ দমনের বিভিন্ন পন্থা অবলম্বন করেন। মানে এই যে তোমার হচ্ছে ইলতুৎমিশের পর থেকে যে গিয়াসউদ্দিন বলবানের সময় যে হচ্ছে বিশৃঙ্খল পরিস্থিতি ছিল, সেই বিশৃঙ্খল পরিস্থিতিকে সুশৃঙ্খলে ফিরিয়ে আনার জন্য গিয়াসউদ্দিন বলবান অনেক হচ্ছে তোমার হচ্ছে কঠোর নীতি অবলম্বন করেছিলেন। দিল্লি সালতানাতের সুদৃঢ়করণ, এই যে রক্তপাত ও কঠোর নীতি। ভাইয়া এই যে তোমাদের একটা জিনিস পড়াবো, সেটা হচ্ছে ব্লাড অ্যান্ড আয়রনি পলিসি। এইটা সম্বন্ধে খ নম্বরে যদি এই অধ্যায় থেকে প্রশ্ন আসে খ নম্বরে, তাহলে এটা অবশ্যই আসবে, তোমরা এটাকে খুব ভালো করে শিখবা। সেটা হচ্ছে রক্তপাত ও কঠোর নীতি। গিয়াসউদ্দিন বলবান সুষ্ঠু শাসন পরিচালনার জন্য শক্ত হাতে বিদ্রোহ দমনের জন্য যে নীতি গ্রহণ করেছিলেন তা রক্তপাত বা কঠোর নীতি। এটাকে রক্তপাত ও কঠোর নীতিকে কি বলা হয়? ব্লাড অ্যান্ড আয়রনি পলিসি নামে পরিচিত। অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট মোকাবেলা ও মঙ্গল আক্রমণ মোকাবেলার জন্য তিনি রক্তপাত ও কঠোর নীতি গ্রহণে বাধ্য হন। প্রভাবশালী অভিজাত অযোধ্যার গভর্নর হায়াত খানকে, মানে এখন বলবে যে তার যে এই যে কতটা কঠোর ছিলেন, তিনি সে উদাহরণ দিচ্ছে যে অযোধ্যার গভর্নর হায়াত খানকে একজন মদ্যপ হত্যা করছিল এবং এই হত্যা করার কারণে 500 চাবুক ঘা মেরে কি করছিল, এই নিহত বিধবার হাতে তাকে কি করছে, তুলে দিয়েছিল। মানে এই যে অযোধ্যার হায়াত খানকে যে মদ্য ব্যক্তি হচ্ছে কি করছিল, হত্যা করছিল, তাকে কি করছিল, 500 চাবুক মারা হয়েছিল এবং চাবুক মেরে তার লাশটাকে কি করছিল, এই তার স্ত্রী যে বিধবা হয়ে গেছে, সদ্য বিধবা, তাকে তার কাছে হস্তান্তর করেছিল। অযোধ্যার অন্য এক গভর্নর আমির খানকে বাংলার বিদ্রোহী গভর্নর তুগরিল খানের হাতে পরাজিত হওয়ার কারণে অযোধ্যার নগর তোরণের সামনে তাকে ফাঁসি দেওয়া হয়। মানে এই সব ঘটনা থেকে আমরা জানতে পারি যে তিনি কতটা কঠোর ছিল এবং তার এই কঠোরতার ফলেই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল এবং তার এই পলিসিকে ব্লাড অ্যান্ড আয়রনি পলিসি বলা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, এর জন্য এটা ভালো করে শিখে নেবা। এছাড়া ভাতিন্দা, ভাটনা, সামানা এবং সুনামের গভর্নর এবং অভিজাতদের সদস্য ও নিজের আত্মীয় শের খানকে বলবান প্রতিদ্বন্দ্বী মনে করে বিষ প্রয়োগে হত্যা করেন। এভাবে তিনি তুর্কি অভিজাত ও আমিরদের মাঝে আতঙ্ক ভীতি ঢুকিয়ে দিয়ে তাদের উপর নিজেদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। মানে হচ্ছে এই যে অভিজাতরা যে মানে হচ্ছে এত বেশি মানে প্রভাব খাটাইতে চাইতো, তখন কি করছে, তাদেরকে এমনভাবে দমন করছে বলবান, তারা হচ্ছে নিজেরাই হচ্ছে কনফিউজড হয়ে গেছিল, নিজেরাই নিজেদের জীবন বাঁচানোর জন্য বলবানের যে আনুগত্য সেটা গ্রহণ করেছিল। তারপর হচ্ছে রাজতন্ত্রের মর্যাদা। এই রাজতন্ত্র এটা তো একটা ভালো বিষয় না অবশ্যই,
কিন্তু এই রাজতন্ত্রের যেই বিষয়টা, এটা হচ্ছে বলবান একটা মর্যাদার আসনে নিয়ে গিয়েছিল। কিভাবে নিয়ে গেছিল সেটা আমরা দেখি। চলো, গিয়াসউদ্দিন বলবান সুলতানের এবং সাম্রাজ্যের মর্যাদা বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ করেন। বলবান রাজকীয় মর্যাদা ও রাজার ক্ষমতায় বিশ্বাসী ছিলেন। তিনি মনে করতেন রাজা হচ্ছেন আল্লাহর প্রতিনিধি। তিনি কি মনে করতেন? রাজা হচ্ছে কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। আর রাজার হৃদয় হচ্ছে আল্লাহর অনুগ্রহের ভান্ডার। এই পৃথিবীতে তার সমকক্ষ আর কেউ নেই। এজন্য তিনি পৃথিবীকে নিজের আল্লাহর প্রতিনিধি হিসেবে দাবি করতেন এবং জিল্লুল্লাহ মানে কি? আল্লাহ ছায়া উপাধি ধারণ করেন। এই জিল্লুল্লাহ উপাধি কেন ধারণ করছিল গিয়াসউদ্দিন বলবান, এটা তোমাদের আসতেই পারে। তখন তোমরা কি বলবা? তিনি নিজেকে আল্লাহর প্রতিনিধি মনে করত এবং দাবি করত, এবং এর জন্য তিনি কি করছে? আল্লাহর ছায়া বা হচ্ছে জিল্লুল্লাহ উপাধি ধারণ করেন। রাজতন্ত্রের শ্রদ্ধান্বিত করার জন্য মুদ্রা আব্বাসীয় খলিফার নাম লিখত, ঠিক আছে। তারপর ধর্মকে রক্ষা এবং শরীয়তের শাসন কায়েম, পাপাচার এবং দুর্নীতির বিলোপ সাধন, সৎ ধর্মপরায়ণ এবং সৎ বংশীয় লোকদের রাজকার্যে নিয়োগ এবং সুষ্ঠু বিচার প্রতিষ্ঠার মাধ্যমে তিনি রাজতন্ত্রের মর্যাদা বহুগুণে বৃদ্ধি করেন। তারপর হচ্ছে আমরা জানবো যে বলবান রাজতন্ত্রের সম্মান বৃদ্ধির পাশাপাশি রাজার দৈহিক পবিত্রতায়ও বিশ্বাসী ছিলেন। তিনি মনে করতেন একমাত্র কঠোর রাজাই পারেন জনগণের আনুগত্য লাভ এবং রাষ্ট্রীয় শৃঙ্খলা সমন্বয় রাখতে। এই উদ্দেশ্যে তিনি পারস্যের অনুকরণে রাজকীয় দরবার ব্যবস্থা প্রবর্তন করেন। পারস্যিক কায়দায় দরবারের সুলতানকে সিজদা, এই যে সুলতানের পারস্যিক কায়দা কি করতো? সুলতানকে কি করতো? সিজদা করতো এবং কি করতো? পদচুম্বন করতো, মানে আমরা যেটাকে কদম বসি বলি, ঠিক আছে। পদচুম্বন রীতির প্রবর্তন, রাজসভায় নৃত্য গীত এবং মদ্যপান নিষিদ্ধ করে। রাজসভায় কোনো নৃত্য গীত হবে না এবং কোনো মদ্যপান করা যাবে না। রাজকর্মচারী এবং আমিরদের মধ্যে আলাদা পোশাকের ব্যবস্থা, মানে যারা রাজকর্মচারী ছিল এবং আমির ছিল তাদের কি করতে হবে? আলাদা পোশাক পরিধান করতে হবে। নিজ বংশের লোকদের সাথে অবাধ মেলামেশা এবং হাসির ঠাট্টা পরিহার করে রাজা এবং রাজতন্ত্রের মান সমুন্নত রাখেন। মানে তিনি তার ব্যক্তিত্বটাকে ধরে রাখার জন্য তিনি কারোর সাথে হাসাহাসি, নিজ বংশের কারোর সাথে মেলামেশা এগুলা তিনি করতেন না। তিনি একটা গুরু মানে ভাব গাম্ভীর্যপূর্ণ অবস্থায় থাকতেন। বুঝতে পারছো? বলবান ব্যক্তিগত এবং পারিবারিক জীবনেও রাজকীয় চালচলন বজায় রেখে চলতেন এবং সর্বদা শাহী পোশাকে সজ্জিত থাকতেন। মানে তিনি খুবই সজ্জিত অবস্থায় থাকতেন এবং খুবই ভাব গাম্ভীর্য অবস্থায় থাকতেন। বুঝতে পারছো? কথিত আছে যে ব্যক্তিগত ভৃত্যদের সামনেও তিনি কখনো সাধারণ পোশাকে বের হতেন না। মানে তিনি এটাকে একটা মানে মুড নিয়ে থাকতেন। তিনি তাদের মানে সাধারণ মানুষের সাথে মিশতেন না এবং না মেশার ফলে কি হয়েছে? সাধারণরা খুবই ভীত সন্ত্রস্ত থাকতো তাকে দেখে। তিনি কারোর সাথে মানে খুবই পোলাইটলি মানে একদম নম্রভাবে আচরণ করতেন না। তারপরে 40 চক্র দমন, এই যে 40 চক্র যে ছিল, এই যে সুলতান গিয়াসউদ্দিন বলবান কিন্তু ইলতুৎমিশের যখন কিতুদার ছিল তখন এই 40 চক্রের একজন লোক ছিল। কিন্তু 40 চক্ররা বরাবরই এই যে অভিজাত শ্রেণীর সাথে মিশে তারা খুবই ক্ষমতাধর হয়ে উঠতেছিল। তখন তাদেরকে দমন করার জন্য এই গিয়াসউদ্দিন বলবান বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। ইলতুৎমিশ প্রতিষ্ঠিত কি করছে? 40 চক্র শাসন ক্ষেত্রে ব্যাপক বিস্তার লাভ করে, কিন্তু বলবান তাদের দমনের পদক্ষেপ গ্রহণ করেন। নিজে এক সময় 40 চক্রের সদস্য থাকার পরেও, মানে নিজে এক সময় কি করছে? এই 40 চক্র সদস্য ছিল। কার সময়? ইলতুৎমিশের সময়। গিয়াসউদ্দিন বলবান সুলতানের দুর্বলতার সুযোগে অভিজাতদের পর্দার আড়ালে রাজনীতি সম্পর্কে সম্যক অবগত ছিলেন। মানে তিনি যেহেতু একজন 40 চক্রের সদস্য ছিলেন, সেহেতু তিনি এই যে 40 চক্ররা কিভাবে ষড়যন্ত্র করে রাজার বিরুদ্ধে সেই সম্বন্ধে তিনি কি করছিলেন? অবগত ছিলেন। এজন্য এই অশুভ প্রভাব বলয় খর্ব করে সুলতানের মর্যাদা ও ক্ষমতা বৃদ্ধির জন্য তিনি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেন। রাজপথকে রাজবংশ এবং অভিজাত দাবিকে শক্ত হাতের জন্য তিনি নিজেকে পারস্যের বিখ্যাত আফ্রিসিয়ারের বংশধর বলে ঘোষণা করতেন। তিনি ঘোষণা করতেন যে আমি আফ্রিসিয়ারের বংশধর, মানে নিজেকে খুব বড় মনে করতেন। 40 চক্রের ক্ষমতাকে ক্রমান্বয়ে ধূলিসাৎ করার জন্য তিনি নিম্নপদস্থ তুর্কিদের পদোন্নতি দিয়ে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়ে তিনি 40 চক্রের অভিজাতদের কি করছে? পদমর্যাদায় নিয়ে আসেন। 40 চক্রের সদস্য এবং বদায়ন গভর্নর মালিক বরবককে তার
চাকরকে প্রহার করার কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সে কতটা কঠোর নীতি অবলম্বন করত সেটা তোমরা এখান থেকে বুঝতে পারতেছো। বলবানের সামরিক প্রশাসন। গিয়াসউদ্দিন বলবান দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার ফলে উপলব্ধি করেন তার স্বৈরতান্ত্রিক শাসনের প্রধান ভিত্তি হলো শক্তিশালী সেনাবাহিনী। মানে হচ্ছে সেনাবাহিনী থাকলে তিনি কি করতে পারবেন, তার স্বৈরাচারী যে মনোভাব এটা প্রতিষ্ঠা করতে পারবেন। এজন্য তিনি সুশৃঙ্খল এবং কর্মক্ষম সামরিক বাহিনী গঠনে পুনঃ মনোনিবেশ করেন। তারপর কি আছে, জায়গির প্রথা বাতিল। মানে জায়গির প্রথা কি, চলো আমরা জাগির প্রথা সম্বন্ধে জেনে নেই। কুতুবউদ্দিন আইবেক তিনি কি ছিলেন? কুতুবউদ্দিন আইবেক ছিলেন, গত ক্লাসে পড়াইছি যে এই দাস বংশের কি প্রতিষ্ঠাতা ছিল, প্রতিষ্ঠাতা ছিল। ঠিক আছে, এই কুতুবউদ্দিন আইবেকের সময় হতে সৈন্যদের বেতনের পরিবর্তে জমি জায়গির দেওয়ার প্রথা চালু ছিল। মানে এই সৈনিকদের কোনো বেতন দেওয়া হইতো না, তখন কি হইতো, জমি জায়গির দিত। ঠিক আছে, এই প্রথা বাতিল করেন কে, এই তোমার হচ্ছে গিয়াসউদ্দিন বলবান এই প্রথাটাকে বিলুপ্ত করেন। কর্মরত সেনাদের বেতন হিসেবে জমির পরিবর্তে নগদ অর্থ প্রদানের দেওয়ার ব্যবস্থা করা হয়। কেন্দ্রীয় সরকার কি করছে, বেতনের মধ্যে বিতরণকৃত জমিগুলো থেকে রাজস্ব আদায় করে তা থেকে সেনাবাহিনীদের বেতন দেওয়ার ব্যবস্থা করেন। মানে হচ্ছে এই যে জায়গি প্রথা যে বাতিল করছে, বাতিল করে কি করছে, এই সব জমিগুলো সব সরকারি নিয়ে নিছে এবং এ থেকে যে খাজনা আসতো, কর আসতো, এগুলোর মাধ্যমে সেনাবাহিনীর কি দেওয়া হতো, বেতন ভাতা দেওয়া হতো। এই জিনিসটা হচ্ছে জায়গির প্রথা, বুঝতে পারছো? তারপরে হচ্ছে শৃঙ্খলা ও নৈতিক শক্তি বৃদ্ধির জন্য নিয়মিত কুচকাওয়াজের ব্যবস্থা করা হয়। এ সামরিক মহড়া হিসেবে সেনাবাহিনীকে অনেক দুর্গম অঞ্চলে যেতে হতো। গিয়াসউদ্দিন বলবানের শাসন আমলে সৈন্য সংখ্যা পূর্ববর্তী সময়ের চেয়ে অনেক গুণ বেশি ছিল। সেনাপতি এবং সৈন্যদের বেতন ভাতা ও মর্যাদা অনেক বৃদ্ধি করা হয়। এভাবে সামরিক বাহিনীকে পুনর্গঠন করে সুলতান নিজের ও সালতানাতের শক্তি ও মর্যাদা বহুগুণে বৃদ্ধি করতে সক্ষম হয়। তারপর হচ্ছে গুপ্তচর প্রথা। তিনি হচ্ছে খুবই গুপ্তচর প্রথায় বিশ্বাসী ছিলেন। মানে হচ্ছে সকল যে রাজ কর্মচারী ছিল তাদের মধ্যে কয়েকজনকে গুপ্তচর করতে পাঠাতেন এবং তারা কি করত, বিভিন্ন খবর তথ্য আগেই তোমার হচ্ছে সুলতানকে বা হচ্ছে বলবানকে জানিয়ে দিত। এভাবে তিনি কি করতো, তিনি অনেক বিদ্রোহকে দমন করতে সক্ষম হয়েছিলেন। চলো আমরা গুপ্তচর প্রথা সম্বন্ধে জেনে নেই। বলবান তার স্বৈরশাসন নীতি সফলভাবে চালিয়ে যাওয়ার উদ্দেশ্যে গুপ্তচর ব্যবস্থার প্রবর্তন করেন। রাজধানী ও প্রদেশের কর্মকর্তা উচ্চবিলাসী অভিজাতদের গোপন কার্যক্রম জানার উদ্দেশ্যে মানে অভিজাতদেরকে তিনি কি করতেন, এই গুপ্তচর দ্বারা তাদের সবকিছু জেনে নিতেন আর কি। জানার উদ্দেশ্যে তিনি এই ব্যবস্থায় উন্নয়নে প্রচুর সময় ও অর্থ ব্যয় করেন। গুপ্তচর বা গোপন সংবাদ লেখকের আকর্ষণীয় বেতন ভাতা দেওয়া হতো। মানে হচ্ছে যারা এই গুপ্তচর ছিলেন তাদেরকে কি করতো, আকর্ষণীয় বেতন ভাতা দিত। দায়িত্ব পালনে অবহেলার কারণে তাদেরকে আবার কি করতো, দৃষ্টান্তমূলক শাস্তিরও ব্যবস্থা ছিল। বিচার ব্যবস্থা, চলো আমরা জেনে নেই যে বিচার ব্যবস্থা কেমন ছিল। এই গিয়াসউদ্দিন বলবানের বিচার ব্যবস্থা কেমন ছিল। গিয়াসউদ্দিন বলবানের স্বৈরাচারী শাসন ব্যবস্থা মূলত ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত ছিল। তিনি একজন স্বৈরাচারী শাসক ছিলেন, কিন্তু তিনি কি করতেন, খুবই ন্যায়নিষ্ঠ একজন শাসক ছিলেন। সাধারণ মানুষের উপর অন্যায় বা অবিচারের ব্যাপারে তিনি অত্যন্ত সজাগ ছিলেন। অভিযুক্ত কর্মচারী এবং আত্মীয়দেরকেও তিনি শাস্তির হাত থেকে রেহাই দেননি। মানে হচ্ছে আত্মীয় স্বজনরাও যদি তার সময় কোনো অকারেন্স করতো তাহলে তাদেরকে কি করতো, শাস্তির আওতায় নিয়ে আসতো। তারপর কর্মচারীদের অন্যায় অত্যাচার সম্পর্কে যথাযথ সংবাদ সুলতানের নজরে আনার জন্য গুপ্তচর বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। আর ন্যায় বিচারের ক্ষেত্রে তার কি ছিল, সুনাম ছিল। তিনি স্বৈর শাসক থাকার পরেও তার কি করছিল, ন্যায় বিচারের সম্বন্ধে অনেক সুনাম ছিল এবং তিনি তার আত্মীয় স্বজনদেরকেও ছাড় দেননি। তারপরে মেটোয়ারিদের দমন। এই মেটোয়ারিরা ছিল একটা অঞ্চলের খুবই দুর্ধর্ষ একটা জাতি, তাদেরকে দমন করেছিল। মেটোয়ার বা আলোয়ার পার্বত্য মধ্যবর্তী রাজপুতরা আইন শৃঙ্খলার মারাত্মক অবনতি ঘটায়। মানে তারা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল। তারা প্রকাশ্যে দিবালোকে পথিককে সর্বোচ্চ ছিনতাই করত। মানে পথিকরা যাওয়ার সময় তাদের সবকিছু কি করত, ছিনতাই করে নিত। পল্লীগ্রামে আকস্মিকভাবে আক্রমণ করত। এমনকি দিল্লির উপকণ্ঠেও জনসাধারণের জানমালের স্বাভাবিক নিরাপত্তাহীনতায়
তৈরি হয়। বলবান মেটওয়ারি রাজপুতদের বিরুদ্ধে সামরিক অভিযান প্রেরণ করে তাদের সচেতনভাবে পরাস্ত এবং পর্যদস্ত করে। তারা লুটরাজ করে যে বন জঙ্গলে আশ্রয় নিত, মানে হচ্ছে তারা লুটরাজ করে বন জঙ্গলের মধ্যে ঢুকে যেত, তারা সেগুলো কি করছিল, কেটে পরিষ্কার করে ফেলছিল এই গিয়াসউদ্দিন বলবান। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ স্থানে বলবান পুলিশ ফাঁড়ি ব্যবস্থা করে, কারণ মেটওয়ারিরা কি করতো, ছিনতাই করতো। এই ছিনতাই হচ্ছে দমনের জন্য তিনি কি করতো, পুলিশ ফাঁড়ি ব্যবস্থা করেন। দোয়াব অঞ্চলে বিদ্রোহীদের দমন। মেটওয়ারি দস্যু ছাড়াও দোয়াব অঞ্চলের দস্যুরাও রাহাজানি এবং ডাকাতি করে বেড়াতো, মানে তারা খুবই এই মেটওয়ারি এবং দোয়াব অঞ্চলের যে বিদ্রোহী ছিল তারা খুবই লুট রাস, ডাকাতি, চুরি, ছিনতাই এগুলোর মধ্যে কি ছিল, নিমজ্জিত ছিল। গিয়াসউদ্দিন বলবান 1267 খ্রিস্টাব্দে সামরিক অভিযান প্রেরণ করে কাম্পিল, পাতিয়ালা এবং ভোজপুরে অবস্থিত শত্রুদের ঘাঁটিগুলো দখল করে। এই ঘাঁটিগুলো দখলের মাধ্যমে অনেক বিদ্রোহী নিহত এবং গ্রেপ্তার হয়। স্থায়ী ব্যবস্থা হিসেবে সুলতান রক্তাক্ত জনপদগুলোতে পুলিশ ফাঁড়ি তৈরি করেন। মানে হচ্ছে এই যে যারা চুরি চামারি তারপর হচ্ছে ডাকাতি এগুলোর সাথে ইনভলভ ছিল তাদেরকে কি করতো, তিনি কঠোর হাতে দমন করত। তারপরে হচ্ছে আছে হচ্ছে কাথিয়াদের বিদ্রোহ দমন। এই যে তোমার হচ্ছে এই এরকম মেটওয়ারি, তারপরে দোয়াব অঞ্চলের বিদ্রোহী, এদের মধ্যে এই যে কাথিয়া যারা ছিল তারাও একটা দুর্ধর্ষ জাতি ছিল। দোয়াব অঞ্চলের বিদ্রোহীদের সাথে রহিলা খণ্ড এবং কাথিয়াদের বিদ্রোহীরাও বিদ্রোহ ঘোষণা করে। বিদ্রোহীরা গ্রামের পর গ্রাম বিধ্বস্ত ও লুণ্ঠন করে দারুণ বিভীষিকাময় সঞ্চার করে। তাদের অত্যাচারে এই অঞ্চলের উপর সুলতানের নিয়ন্ত্রণ শূন্যের কোঠায় চলে আসে। সুতরাং 1267 খ্রিস্টাব্দে সেনাবাহিনীর সহায়তায় বিদ্রোহীদের কঠোর হাতে দমন করে। মানে এই কাথিয়ারাও কি করতো, এই লুটরাজে অন্তর্ভুক্ত ছিল। তারা কি করতো, লুটরাজ করতো। এর ফলে কি করছে, সেনাবাহিনীর সহায়তায় তিনি তাদেরকে কঠোরভাবে দমন করেছিল। তারপরে বলবানের মঙ্গল নীতি, মানে মঙ্গোলীয় তোমাদেরকে বলেছিলাম যে খুবই একটা দুর্ধর্ষ জাতি ছিল। তারা হচ্ছে বারে বারে শুধু ভারতবর্ষের উপরে আক্রমণ করত এবং লুটরাজ করত। তাদেরকে দমনের জন্য গিয়াসউদ্দিন কি কি ব্যবস্থা নিয়েছিল তার সম্বন্ধে আমরা জানি। মঙ্গল নীতি বলবানের অভ্যন্তরীণ এবং পররাষ্ট্র নীতিকে কি করতে প্রভাবিত করত। গিয়াসউদ্দিন বলবানের জানা ছিল যে তৎকালীন ভারতের উত্তর পশ্চিম সীমান্ত পথ দিয়ে প্রাচীনকাল থেকে বিদেশিরা ভারত আক্রমণ করে। মানে ভারতের যে উত্তর পশ্চিম অঞ্চল ছিল এই অঞ্চল দিয়ে মূলত এই বিদেশি যারা ছিল তারা আক্রমণ করত। এসব বিবিধ বিষয় ভেবে বলবান নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গ্রহণ করেন। 1 নম্বর সিদ্ধান্ত কি, রাজধানী শত্রু কর্তৃক দখল হওয়ার আশঙ্কা বলবান রাজধানীর ত্যাগের সিদ্ধান্ত যথাসম্ভব মেনে চলত। তারপর যে কর্মক্ষম এবং সৈনিক বাছাই করে বিভিন্ন সেনানিবাসে মোতায়েন করেন। পুরাতন দুর্গ এবং সেনানিবাসগুলো সংস্কার এবং গুরুত্বপূর্ণ স্থানে নতুন সেনানিবাস স্থাপন করতেন। মানে সেনানিবাসগুলো দ্বারা তিনি সংস্কার করত পুরাতনগুলো এবং নতুন নতুন সেনানিবাস স্থাপন করত। সামানা, মুলতান এবং দীপালপুর সীমান্তবর্তী প্রদেশ হিসেবে ঘোষিত হয় এবং সুযোগ্য এবং দক্ষ শাসকদের উপর এই সব প্রদেশগুলো শাসনভার ন্যস্ত করত। মানে এই যে সামানা, মুলতান আর হচ্ছে দীপালপুর এগুলো কি ছিল, সীমান্তবর্তী স্থান ছিল। এগুলা এই সীমান্তবর্তী স্থানগুলো কি করত, বিদেশিরা বিভিন্নভাবে আক্রমণ করত। এই আক্রমণ থেকে ঠেকানোর জন্য বিভিন্ন দক্ষ এবং সুযোগ্য শাসন কর্তা ছিল, তাদেরকে কি করতো, এইসব প্রদেশে শাসনভার ন্যস্ত করতো তাদের হাতে। তারপরে ছিল হচ্ছে বাংলা শাসনকর্তা ছিলেন এই যে বাংলা বিদ্রোহ দমন। বাংলা হচ্ছে মনে করো এই যে গিয়াসউদ্দিন বলবান তারা কি ছিল, পুরা দিল্লি সালতানাত, মানে হচ্ছে পুরা ভারতবর্ষের শাসক ছিল। আর হচ্ছে এই যে এখন আমরা যার কথা বলবো যে তুগরিল খান ছিল হচ্ছে ভারতের মধ্যে যে বাংলা প্রদেশ ছিল, বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে এই 3টা অঞ্চল নিয়ে যেই একটা অঞ্চল গঠিত হয়েছিল তাদেরকে বলা হতো বাংলা। বাংলার হচ্ছে শাসনকর্তা ছিল হচ্ছে তুগরিল খান। বাংলার শাসনকর্তা কে ছিলেন, তুগরিল খান ছিলেন। কার সময়, বলবানের সময়। তিনি বাল্যকালের বলবানের কৃতদাস ছিলেন। এই বলবানের কৃতদাস এই যে গিয়াসউদ্দিন বলবান তিনি ছিলেন হচ্ছে ইলতুৎমিশের কৃতদাস, আর বলবানের কৃতদাস ছিল কে, তুগরিল খান। তিনি একজন কর্মঠ, সাহসী, উদার প্রকৃতির এবং উচ্চাকাঙ্ক্ষী তুর্কি ছিলেন। এই যে এ ছিল কি তুর্কি, মানে এই মুঘলরা মানে হচ্ছে তোমার হচ্ছে এই দাস বংশরা তারা কি করছিল, তুর্কি থেকে এসেছিল, তাই তাদের বেশিরভাগ শাসকই কি তুর্কির।
ঠিক আছে, মঙ্গল আক্রমণে বৃদ্ধ সুলতান ব্যস্ত থাকায় দিল্লি থেকে বাংলা দূরত্বের সুযোগে তুগরিল খান 1278 কি করছিল, খ্রিস্টাব্দে বাংলা স্বাধীনতা ঘোষণা করেন। মানে এই যে মঙ্গলরা যে ভারতবর্ষ বারে বারে আক্রমণ করে, এই মঙ্গলদের দমন করার জন্য গিয়াসুদ্দিন বলবার অনেকগুলো স্টেপ নেয় এবং এগুলা নিয়ে ব্যস্ত ছিল। এবং এই যে বাংলাটা কোথায় ছিল, দিল্লি থেকে অনেক দূরে থাকায় ছিল, দিল্লি থেকে বাংলা দূরত্ব অনেক ছিল এবং এর জন্য বাংলার উপরে দিল্লির যে সালতানাতের দিল্লির যেই শাসকরা ছিল তারা ভালোভাবে মনোনিবেশ করতে পারতো না, তাদের ভালোভাবে টেক কেয়ার করতে পারতো না। ফলে এই সুযোগ নিয়ে তুগরিল খানকে করে 1278 খ্রিস্টাব্দে বাংলা স্বাধীনতা ঘোষণা করে। নিজের সার্বভৌমত্ব প্রকাশের জন্য তিনি রাজকীয় উপাধি হিসেবে সুলতান মুগিসউদ্দিন উপাধি ধারণ করে। মানে তুগরিল খান কি হয়ে যায়, মুগিসউদ্দিন হয়ে যায়, স্বাধীনতা ঘোষণা করে এবং নিজ গ্রামে খুতবা এবং মুদ্রা অঙ্কনের ব্যবস্থা নেন। পরপর দুবার পরাজিত হওয়ার ফলে গিয়াসুদ্দিন বলব 1280 খ্রিস্টাব্দে পুত্র বুগরা খান, এই বুগরা খান কে ছিল, বুগরা খান ছিল হচ্ছে গিয়াসুদ্দিন বলবনের পুত্র। বুগরা খানকে সাথে নিয়ে বাংলার বিরুদ্ধে সামরিক অভিযানের নেতৃত্ব দেন। বলবানের আক্রমণের সংবাদ পেয়ে তুগরিল খান কি করে উড়িষ্যার জাজনগরের দিকে সপরিবারে পালিয়ে যান। গিয়াসুদ্দিন বলবন দ্রুততার সাথে বাংলার রাজধানী লক্ষণৌতি দখল করেন। তাহলে তখন বাংলার রাজধানী নাম ছিল কি, লক্ষণৌতি। লক্ষণৌতি কোথায় ছিল, গৌড়ে ছিল। তিনি লক্ষণৌতির শাসনভার মালিক হুসামুদ্দিনের উপর ন্যস্ত করেন। তার একটি অগ্রবর্তী দল তুগরিল খানকে খোঁজার উদ্দেশ্যে বের হয়। পূর্ব বাংলার সোনারগাঁয়ে স্থানীয় রাজা নুজার দেববংশের সহায়তা তাকে গ্রেপ্তার করা হয়। গিয়াসুদ্দিন বলবন তার নিজ পুত্র বুগরা খানকে কি করে বাংলা শাসক নির্বাচন করে। দিল্লিতে ফিরে যাওয়ার আগে বুগরা খানের প্রতি বলবানের উক্তি ছিল আন্ডারস্ট্যান্ড মি, মানে কি আমাকে বোঝো, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড মি। বুগরা খানকে কে বলছিল, গিয়াসুদ্দিন বলবন বলছিল। কখন বলছিল, বুগরা খানকে যখন বাংলার শাসনভার দেওয়া হয়। তারপর হচ্ছে মৃত্যু। এই যে গিয়াসুদ্দিন বলবনের মৃত্যু কখন হয়েছিল, নিজের বার্ধক্যের কথা চিন্তা করে বলবান শহীদ পুত্র মোহাম্মদের পুত্র কায়খসরুকে উত্তরাধিকারী মনোনীত করেন। তারপর কি হচ্ছে, বলবান তার বিশ্বস্ত অনুগত সভা সদস্যের ভাবি সুলতানকে সার্বিক সহযোগিতা করার অনুরোধ করেন। কায়খসরু মনোনয়নের কিছুদিনের মধ্যে 1287 খ্রিস্টাব্দের মাঝামাঝি গিয়াসুদ্দিন বলবান মৃত্যুবরণ করেন। তাহলে কত সালে মৃত্যুবরণ করে, 1287 সালে তিনি কি করেন, মৃত্যুবরণ করেন। তাকে দিল্লির দারুল আমানে সমাধিস্থ করা হয়। তার মৃত্যুতে 40 দিন যাবৎ শোক পালন করা হয়। বিশাল একটা সময় কি করে শোক পালন করে। এখন তোমাদের একটা এখানে বুঝতে সমস্যা হইতে পারে, মোহাম্মদ কে ছিল, কায়খসরু কে ছিল, ঠিক আছে, এটা তোমাদের বুঝতে অসুবিধা হইতে পারে। তাই আমি তোমাদের একটু বুঝিয়ে দেই। মানে হচ্ছে এই বলবানের হচ্ছে দুইটা পুত্র ছিল, একটা হচ্ছে বুগরা খান আর একটা হচ্ছে মোহাম্মদ। এই মোহাম্মদ এই যে কায়খসরু যে ছিল এই হচ্ছে মারা গেছিল বলবানের, গিয়াসুদ্দিন বলবানের মৃত্যুর আগে কি করছিল, এই মোহাম্মদ মৃত্যুবরণ করেছিল। তাই তাকে কোনো শাসনভার দিতে পারে নাই। কিন্তু এই বুগরা খানকে কি দিয়েছিল, বাংলা দিয়েছিল, ঠিক আছে, বাংলা দিয়েছিল, এই মোহাম্মদকে দিতে পারে না। এই মোহাম্মদকে না দেওয়ার ফলে তার পুত্র ছিল কায়খসরু, ঠিক আছে, কায়খসরু। এই কায়খসরুকে তিনি কি করে, এই যে বলবানের পরে এই যে দিয়া যায়, শাসনভার দিয়ে দেয় কাকে, কায়খসরুকে। কিন্তু এই যে আবার অভিজাত বর্গ আসতেছে, তারা কি করছে, এটা মাইনাই না নাই, তারা বুগরা খানের যেই পুত্র ছিল হচ্ছে কায়কোবাদ, ঠিক আছে, তাকে হচ্ছে আবার সিংহাসনে বসায়। কায়খসরুকে তারা মেনে নেয়নি। আসো এ সম্বন্ধে আমরা আরো বিস্তারিত জানা নেই। তারপর হচ্ছে সালতানা সুদৃঢ়করণে বলবানের কৃতিত্ব। গিয়াসুদ্দিন বলবান ছিলেন নবপ্রতিষ্ঠিত তুর্কি সাম্রাজ্যের সংহতির প্রতিষ্ঠাতা। তার সিংহাসনে আরোহণের পূর্ব মুহূর্তে তুর্কি সাম্রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক অবস্থা শিথিল হয়ে পড়েছিল। অভিজাতগণ বেপরোয়া ক্ষমতা প্রয়োগ করতে শুরু করেছিল। এমন বিশৃঙ্খল মুহূর্তে বলবান ক্ষমতায় আরোহণ করে এবং ব্লাড অ্যান্ড আয়রনি নীতি, মানে কি ব্লাড অ্যান্ড আয়রনি নীতি, মানে কি খুবই কঠোর একটা নীতি গ্রহণ করেছিল। কারণ এই বিশৃঙ্খলা পরিস্থিতিকে সুশৃঙ্খলায় পরিস্থিতিতে অবতীর্ণ করার জন্য প্রশাসনিক বিশৃঙ্খলা বিধান
সুলতান ইলতুৎমিশের মৃত্যুর পর, মানে হচ্ছে ইলতুৎমিশের মৃত্যুর পর থেকে 1236 থেকে 1266 পর্যন্ত, মানে হচ্ছে এই যে গিয়াসউদ্দিন বলবনের এই শাসনভার গ্রহণের আগ পর্যন্ত দিল্লির রাজদরবারের প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়ে। চেইন অফ কমান্ড এর চরম অবনতি ঘটে। দুর্বল, অযোগ্য এবং দুর্বল চিত্তের অধিকারী যুবকরা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়। সুলতানের হাত হতে ক্ষমতা বিচ্ছিন্ন হয়ে পড়ে। বহিঃশত্রু ও অভ্যন্তরীণ শত্রুর উপদ্রবে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হয়ে পড়ে। সাম্রাজ্যের সংহতি বিপন্ন হয়ে যায়। তিনি ক্ষমতা অধিষ্ঠিত হয়ে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি মানোন্নয়ন করেন। সুলতানের মর্যাদার উন্নতিকরণ। সুলতান ইলতুৎমিশের পর সুলতানরা প্রকৃত মর্যাদা পেত না, কারণ হচ্ছে ইলতুৎমিশ খুবই একজন যোগ্য শাসক ছিল এবং সে কে ছিল আমরা পড়েছিলাম, সে ছিল দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা, এবং প্রতিষ্ঠাতা কে ছিল কুতুবউদ্দিন আইবেক, এবং ইলতুৎমিশ কে ছিল দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। তারপরে আর সুলতান মাঝখানে যারা গেছিল, সুলতানা রাজিয়া গেছে, মাহমুদ শাহ গেছে, আর অনেকে গেছে না, তারা কি করছিল সুলতানের যে প্রকৃত মর্যাদা যেটা সেটা পায় নাই, এবং এই সুলতানের যে মর্যাদা যেটা এটা আবার ফিরিয়ে আনেকে গিয়াসউদ্দিন বলবন। অনেক আমির ওমারা সুলতানকে মানতে চাইতো না। বলবান নিজেকে আমির ওমারা এবং জনসাধারণের কাছে অতি উচ্চমানের শাসক হিসেবে জাহির করেন, এজন্য দরবার জাঁকজমকপূর্ণ করেন এবং নিজেকে রাজভারী নীতি গ্রহণ করেন। গুপ্তচর প্রথা। তৎকালীন তুর্কি সাম্রাজ্য অবিশ্বাস এবং ষড়যন্ত্রে ভরে গিয়েছিল। গিয়াসউদ্দিন বলবান নিজের সমালোচনা এবং বিরুদ্ধাচরণ সহ্য করতেন না। তিনি তার সমালোচনা করা এবং বিরুদ্ধাচরণ করা তিনি কি করতেন না, সহ্য করতেন না। এজন্য তিনি রাজ্যে এবং জেলায় গোয়েন্দা নিয়োগ করেন, মানে হচ্ছে গুপ্তচর যেগুলো আছে ওদেরকে নিয়োগ করেন, এবং যারা যারা তার সমালোচনা করতো বা তাকে হটানোর চেষ্টা করতো তাদেরকে কি করতো, আগেই সে এই গুপ্তচরদের মাধ্যমে জেনে নিতেন। তাদের উচ্চ বেতন এবং স্বাধীনতা দেওয়া হতো, তবে কেউ সঠিক তথ্য পাঠাতে ব্যর্থ হলে তাকে আবার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো। তাদেরকে বেতনও দিত অনেক বেশি, ভালোভাবে টেক কেয়ার করতো, কিন্তু তারা যদি আবার হচ্ছে ভালো মানে সঠিক তথ্যটা দিতে না পারতো তাহলে তাদের কি করতো, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতো। জাগির প্রথা বাতিল করছে। সে কি করছে সেটা তো আমাদের বলছে। জাগির প্রথা কি? সুলতান ইলতুৎমিশের রাজত্বকালে সামরিক সেবা দেওয়ার শর্তে জমি প্রদান করা হতো। মানে এই যে ইলতুৎমিশ যে ছিল সে কি করছিল, এই দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিল, তিনি হচ্ছে সামরিক সেবা যে যারা দিত সামরিক বাহিনী তাদেরকে কি করতো, জমি প্রদান করতো। ঠিক আছে, এই জমি দান করা হতো। কালক্রমে অনেক সৈন্য মারা যায় এবং বিদ্ধ হয়ে যায়, এতে সামরিক সেবা হতে সুলতান বঞ্চিত হয়। বলবান জায়গির প্রথার বাতিল করেন, এর পরিবর্তে তিনি ভাতা প্রদানের ব্যবস্থা করে হাতে নেন, এতে সেনাবাহিনীর মধ্যে শৃঙ্খলা এবং তারুণ্য ফিরে আসে। তবে তিনি বৃদ্ধ, এতিম এবং বিধবাদের নগদ পেনশনের ব্যবস্থা করছিল। কাদের জন্য? বৃদ্ধ, এতিম এবং বিধবাদের জন্য। আর একটা বিষয়, এই যে জায়গি প্রথাটা আমি আরেকটু ভালো করে ব্যাখ্যা করে দিই, যে ইলতুৎমিশের সময় এই যে যারা হচ্ছে সামরিক কাজ করতো, মানে সামরিক যোদ্ধা ছিল, তাদেরকে কি করতো, জমি প্রদান করা হতো। এতে কি হতো, তারা হচ্ছে ভালোভাবে ওটা টেক কেয়ার করতে পারতো না। কিন্তু এই যে গিয়াসউদ্দিন বলবান যখন আসছে, তিনি তখন কি করছে, তাদেরকে জমি প্রদান না করে জমিগুলো খাজনায় লাগাইতো, এবং কর হিসাবে যে টাকাগুলো আসতো সেই টাকাগুলো প্রদান করতো কাদের, এই যে যারা সামরিক বাহিনীতে অংশগ্রহণ করতো। বুঝতে পারছো, এটা হচ্ছে জায়গির প্রথা তিনি কি করছিল, বাতিল করছিল। শাসন নীতি। বিচার প্রশাসনে ইলতুৎমিশ ছিলেন অনমনীয় এবং ভাই এবং সন্তানের প্রতি পক্ষপাত মুক্ত। তিনি রাজ্য জয় অপেক্ষায় সুষ্ঠুভাবে রাজ্য শাসন করাকে অধিক গুরুত্ব দিতেন। তিনি বেশ কিছু অভ্যন্তরীণ সংকট চিহ্নিত করেন এবং সেভাবে এর ব্যবস্থা গ্রহণ করেন। তার অভ্যন্তরীণ সংকটগুলো ছিল মঙ্গলদের আক্রমণ। কি কি ছিল? মঙ্গলদের আক্রমণ, মেটিয়াদের বিদ্রোহ, তুগরিল খানের বিদ্রোহ, এগুলো কিন্তু আমরা পিছনে পড়লাম আর কি, তুর্কি আমিরদের আনুগত্যের অভাব ইত্যাদি। তিনি মেওয়াটি এবং হিন্দু বিদ্রোহীদের শক্ত হাতে দমন করেন। পাঞ্জাব হতে বিহার পর্যন্ত শান্তি শৃঙ্খলা পরিস্থিতির মান উন্নয়ন করেন। প্রশাসনিক শৃঙ্খলা এবং আনুগত্য প্রদর্শনের প্রতীক হিসেবে তিনি রাজকর্মচারী এবং আমিরদের জন্য এক বিশেষ ধরনের পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করেন। মানে তার একটা রীতি ছিল যে রাজ দরবারে যারা কাজ করবে তাদের পোশাক পরিচ্ছদ সবকিছু আলাদা জাঁকজমকপূর্ণ হবে। ঠিক আছে,
তারপর উত্তর পশ্চিম সীমান্তে সুরক্ষা, মানে উত্তর পশ্চিম সীমান্তে কি করতো, বিদেশিরা শুধু আক্রমণ করতো ওই জায়গাটা, এর জন্য হচ্ছে ওই অঞ্চলের সুরক্ষার জন্য তিনি কি পদক্ষেপ নিয়েছিলেন সে তা এখানে বলা হয়েছে। পাঞ্জাব, মুলতান, সিন্ধু ছিল তৎকালীন ভারতের উত্তর পশ্চিম এলাকা, মানে এগুলা কি ছিল, উত্তর পশ্চিম এলাকা। এই এলাকা দিয়ে মূলত কি করতো, বিদেশিরা আক্রমণ করতো। উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত অঞ্চলকে নিরাপত্তার জন্য দুটি অঞ্চলে বা ইউনিটে বিভক্ত করেন, মুলতান এবং দীপালপুর নিয়ে সুনাম ইউনিটও সামানা ইউনিট। সুনাম অঞ্চলে জ্যেষ্ঠপুত্র মোহাম্মদ এবং সামানা অঞ্চলে বুগরা খানকে তিনি নিযুক্ত করেন। মানে যেই ছেলেটা তার শহীদ হয়েছিল তোমাদের দেখাইলাম, যে তাদের কি করে তাকে কি করছিল আগে সুনাম অঞ্চলে তাকে হচ্ছে দায়িত্ব দিয়েছিল, এবং সামানা যে অঞ্চল ছিল এটা ছিল তার দিয়েছিল তার আরেক পুত্র বুগরা খান, যাকে হচ্ছে পরবর্তীতে বাংলা শাসন করতে ডাইভার্ট করা হয়। প্রয়োজন মতো এই অঞ্চলে কয়েকটি সামরিক ঘাঁটি স্থাপন করেন তিনি। সার্বক্ষণিকভাবে প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং শক্তিশালী সামরিক বাহিনী মোতায়েন করেন। আক্রমণকারী ও খোক্কার উপজাতির গতিবিধি জানার জন্য গুপ্তচর বাহিনী মোতায়েন করা হয়। তারপরে সুলতান তার দুই পুত্রকে সহযোগিতা করার জন্য বিখ্যাত সামরিক ব্যক্তিত্ব সেনাপতি শের খান ছিল, তাকে কি করছে, নিয়োগ করেছিল। তারপর হচ্ছে 40 চক্রের বিলোপ করছিল, মানে হচ্ছে এই যে 40 চক্রে গঠন করেছিল হচ্ছে সুলতান ইলতুৎমিশ, এবং এই গিয়াসউদ্দিন বলবন সুলতান ইলতুৎমিশের হচ্ছে 40 চক্রের একজন সদস্য ছিল। এবং এই 40 চক্র কিভাবে একজন শাসকদেরকে মানে ক্ষমতা থেকে নামানোর জন্য ষড়যন্ত্রে লিপ্ত থাকতো তা কিন্তু তিনি ভালো করেই জানতেন, কারণ তিনি কি ছিলেন 40 চক্রের একজন সদস্য ছিলেন। এবং এর ফলে তিনি এই 40 চক্রকে ভেঙে দেন, কারণ তার ক্ষমতা লাভের জন্য খুবই বাধা প্রদান করত। 40 চক্রের বিলোপ। সুলতান ইলতুৎমিশের রাজত্বকালে সম্ভবত 40 জন তুর্কি কৃতদাস সুলতানের বিশ্বস্ততা অর্জন করেন। তারা উচ্চ পদে আসীন হন, কালক্রমে তারা উচ্চাভিলাষী হয়ে ওঠেন। বলবান 40 চক্রের অশুভ ভূমিকা ভালোভাবে জানতেন। গিয়াসউদ্দিন বলবান 40 চক্রকে নির্মূল করতে সক্ষম হন। শিল্প ও সাহিত্যের পৃষ্ঠপোষকতা, মানে সে কিভাবে তার সালতানাত সুদৃঢ়করণ করছে তা এখানে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। শিল্প ও সাহিত্যের পৃষ্ঠপোষকতা। ইসলামী সংস্কৃতি এবং কৃষ্টির প্রাণকেন্দ্র ছিল তার দরবার। তিনি ছিলেন সুন্নি মুসলিম। তিনি কি মুসলিম ছিল ভাইয়া? তিনি ছিলেন একজন সুন্নি মুসলিম। মধ্য এশিয়া হতে মঙ্গলদের ভয়ে অনেক বিদ্বান জ্ঞানী গুণী সুলতানের নিকট আশ্রয় গ্রহণ করেন। তিনি তাদের বাসস্থান এবং প্রদান করতেন এবং উপার্জনের পথ বের করে দেন। আমির খসরু ভারতের তোতা পাখি ছিল। এই যে ভাই এটা খুবই গুরুত্বপূর্ণ। আমির খসরু কাকে ভারতের তোতা পাখি বলা হয়? আমির খসরু কিসের জন্য দরকার? তোমার হচ্ছে এমসিকিউর জন্য দরকার। এই সমানধর্ম পারস্যিক কবি তার দরবারে অলঙ্কৃত করেছিলেন। শিক্ষার ব্যাপারেও তিনি একজন বড় পৃষ্ঠপোষক ছিলেন। ভিডি মহাজন কি বলছে? বলবান ওয়াজ আ গ্রেট প্যাট্রন অফ লার্নিং। তারপরে কি আছে? বলবানের শাসন নীতির সমালোচনা। এই বলবান যে একজন শাসক ছিল, স্বৈরাচারী শাসক ছিল, তারপর ছিল, কিন্তু তিনি কিন্তু ন্যায়পরায়ণ ছিলেন। তারপর তার শাসনের যেই শৃঙ্খলার মধ্য দিয়ে গেলেও তার শাসনের কিছু সমালোচনা থেকে যায়। সেই সমালোচনাগুলো কি কি আমরা দেখি। এই সংকটময় মুহূর্তে বলবান তুর্কি সাম্রাজ্যকে রক্ষা করেছিলেন বটে, তবু এই কথা অনস্বীকার্য যে তুর্কি সাম্রাজ্যের ভবিষ্যৎ পতনের বীজ তার হাতেই রূপতি হয়েছিল। ডক্টর শ্রীবাস্তব বলেন, বলবানের গঠনমূলক প্রতিভা ছিল না। তার কি ছিল না? গঠনমূলক কোনো প্রতিভা ছিল না। হাবিবুল্লাহর মতে তার শাসননীতিতে রাষ্ট্র নায়কোচিত দূরদর্শিতার অভাব লক্ষ্য করা যায়। বলবানের শাসন ব্যবস্থার ভিত্তি মূলত একনায়কতন্ত্রের উপর গড়ে উঠেছিল, মানে তিনি একাই নিজেকে সর্বসর্বা মনে করত। এটা ছিল তার শাসনকালের একটা সমালোচনা। তার জীবদ্দশায় কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলেও তার মৃত্যুর পর বিদ্রোহীরা মাথাচড়া দিয়ে ওঠে এবং এ বংশের পতনকে ত্বরান্বিত করে। তিনি কখনোই উপলব্ধি করতে পারেননি যে তার শক্তির নীতি চিরকাল অক্ষুণ্ণ থাকবে না। তিনি মনে করতেন যে তিনি যেমন শক্ত কঠোর ছিলেন, তিনি সারা জীবনে এরকমই থাকতে পারবেন। তিনি যে দুর্বল হয়ে পড়বেন সে তা কখনোই ভাবতে পারেনি। তাছাড়া তার শাসন আমলকে যুগোপযোগী করার জন্য
কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। তার কঠোর শাসন ব্যবস্থার বিরুদ্ধে জনগণ প্রকাশ্যে কোনো বিরুদ্ধাচরণ না করলেও তার মৃত্যুর পরেই ব্যাপক গণ অসন্তোষ দেখা যায়। তিনি যে একজন কঠোর শাসক ছিলেন সেটা হচ্ছে তার জীবদ্দশায় কেউ প্রকাশ না করলেও এই যে গণ আক্রোশটা এটা কখন প্রকাশিত হয়েছিল? তার মৃত্যুর কিছুদিন পর থেকেই। তারপরে হচ্ছে এক্ষেত্রে বলবান ইলতুৎমিশের মধ্যে বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারেনি। তাছাড়া বলবান ভারতীয় মুসলমান এবং হিন্দু রাজপুতদের প্রতি অবজ্ঞা পোষণ করতেন। তিনি তুর্কি ছাড়া আর কোনো লোকদেরকে সেনাদলে উচ্চ পদ দিতেন না। মানে হচ্ছে এই যে তোমার হচ্ছে তিনি যেহেতু তুর্কি থেকে এসেছিল, এই যে দাস বংশটা, তিনি তুর্কি ছাড়া আর কাউকে কি করতো না? সেনাদলের উচ্চ পদ দিত না। কিন্তু দেখা যাচ্ছে যে সুলতানা রাজিয়া যে ছিলেন তোমার হচ্ছে ইলতুৎমিশের কন্যা, তিনি আবার অতুর্কি যারা ছিল তাদেরকে শাসনভার দিত। কিন্তু এই গিয়াসউদ্দিন বলবান আবার হচ্ছে তুর্কি ছাড়া কাউকে দিত না। মঙ্গলদের আক্রমণে ভারতে তুর্কিদের আগমন হ্রাস পায়, ফলে শাসন কার্যে প্রয়োজনীয় সংখ্যক তুর্কি কর্মচারীদের অভাব দেখা যায়। অপরদিকে বলবানের পক্ষপাতমূলক নীতি ভারতীয় মুসলমানদের মনে বিরাট অশান্তির সৃষ্টি হয়। তিনি যে তুর্কিদেরই শুধু বড় বড় পদ দেন, এটা আবার ভারতের মুসলমান যারা ছিল তাদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়। এই অসন্তোষ তার মৃত্যুর পর দানা বেঁধে ওঠে এবং ভারতীয় মুসলিম শক্তির প্রতিভূ স্বরূপ খলজি বিপ্লব শুরু হয়। মানে হচ্ছে তিনি যে হচ্ছে ভারতীয় যে মুসলমানরা ছিল তাদেরকে হচ্ছে ভালো পদগুলো দিতেন না। এর ফলেই মূলত এই যে তার 87-তে তিনি মৃত্যুবরণ করার 3 বছর মাত্র হচ্ছে এই দাস বংশ প্রতিষ্ঠিত ছিল। তারপরেই খলজি বংশের প্রতিষ্ঠা শুরু হয়। তারপরে আমরা দেখি কায়কোবাদ ওই যে তোমাদেরকে দেখাইছিলাম। কায়কোবাদ কে ছিলেন? মানে হচ্ছে সুলতান বলবানের পুত্র ছিল বুগরা খান। বুগরা খানের পুত্র কে ছিলেন? এই কায়কোবাদ ছিলেন। ঠিক আছে, এই কায়কোবাদকে তিনি কিন্তু উত্তরাধিকারী করে যাননি, দিয়ে গেছিলেন হচ্ছে তার পুত্র মোহাম্মদের পুত্র যে ছিল কায়খসরু, তাকে দিয়ে গিয়েছিলেন। কিন্তু এই যে অভিজাত শ্রেণীরা আবার হচ্ছে বুগরা খানের পুত্র কায়খসরুকে সরিয়ে কায়কোবাদকে বসায়। আসো আমরা কায়কোবাদ সম্বন্ধে আরো জানি। কায়কোবাদ কিন্তু বেশি দিন ছিল না, কায়কোবাদ মাত্র 2 বছর ছিল এবং দাস সালতানাতের পতন ঘটায় এই কায়কোবাদের পতনের মাধ্যমে। 1287 খ্রিস্টাব্দে বলবানের মৃত্যুর পর অভিজাত বলবানের মনোনীত কায়খসরু সিংহাসনে না বসিয়ে বুগরা খানের পুত্র কাকে বসাইছিল? কায়কোবাদকে বসাইছিল দিল্লি সিংহাসনে। তারপর হচ্ছে সিংহাসনে আরোহণ করে তিনি মুইজউদ্দিন উপাধি গ্রহণ করে। ঐতিহাসিক বারানির মতো অষ্টাদশ শতাব্দীর যুবক, 18 বর্ষীয় মানে 18 বছরের যুবক, 18 বর্ষীয় যুবক কায়কোবাদ 3 বছরের রাজত্বকাল শুধুমাত্র আমোদ পূর্বদের মধ্যে ছিল। তিনি কোনো নব কৌশল আবিষ্কার চিন্তায় অতিক্রান্ত হয়। কায়কোবাদ তদীয় প্রধানমন্ত্রী নিজামউদ্দিনের নিকট রাজ্যের শাসনভার অর্পণ করেন। মানে হচ্ছে কায়কোবাদের প্রধানমন্ত্রী ছিল হচ্ছে নিজামউদ্দিন। নিজামউদ্দিনের কাছে তার হচ্ছে যে শাসনভার এটা অর্পণ করে তিনি কি ছিলেন? আমোদ প্রমোদে মত্ত ছিলেন। তারপর হচ্ছে দুর্নীতিপরায়ণ ও উচ্চাকাঙ্ক্ষী নিজামউদ্দিন সুলতানকে সিংহাচ্যুত করার ষড়যন্ত্রে লিপ্ত হন। এটা অবগত হয়ে বাংলার গভর্নর এবং বাংলার সুলতানের পিতা বুগরা খান পুত্রের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে দিল্লি অভিমুখে রওনা হলে গোগরা নদীর তীরে অযোধ্যার সন্নিকটে উভয়ের সাক্ষাৎ ঘটে। মানে হচ্ছে এই যে নিজামউদ্দিন কি করে? তার সকল শাসনভার নিয়ে নেয় এই যে কায়কোবাদের। তখন কায়কোবাদ ছিল পুরো দিল্লির শাসক, কিন্তু তার বাবা শুধু বাংলা শাসক ছিল। ঠিক আছে, মানে হচ্ছে পুত্রের আন্ডারে ছিল পিতা। ঠিক আছে, যখন হচ্ছে এই নিজামউদ্দিন বিভিন্ন সমস্যার সৃষ্টি করে, বিভিন্নভাবে ষড়যন্ত্র করে, তখন হচ্ছে বুগরা খান তার পিতা তাকে কিছু উপদেশ দেওয়ার জন্য দিল্লির অভিমুখে রওনা হন এবং এই যে গোগরা নদীর তীরে তাদের কি হয়? গোগরা নদীর তীরে তাদের হচ্ছে অযোধ্যার সন্নিকটে উভয়ের সাক্ষাৎ ঘটে। কত সালে? 1288 সালে। এই নিয়ে আবার একটা বই লিখছিল। কে লিখছিল? তোমার হচ্ছে এ নিয়ে ভারতের তোতা পাখি যাকে বলা হয়, যে হচ্ছে আমির খসরু, সেখানে হচ্ছে কিরানু সাদাতাইন নামে একটা বই লিখছিল। এই আমির খসরু ছিল হচ্ছে গিয়াসউদ্দিন বলবানের রাজসভার কবি। বুঝতে পারছো? তারপরে কিছু পরামর্শ দেয়। কত সালে? 1288 সালে। কোথায় বসে? গোগরা নদীর তীরে অযোধ্যার কাছে বসে। কে দেয়? কাকে? বুগরা খান দেয় হচ্ছে তার ছেলে কায়কোবাদকে।
বুঝতে পারছো? এর অল্পকালের মধ্যেই প্রধানমন্ত্রী নিজামুদ্দিনকে বিষ প্রয়োগে হত্যা করা হয়। মানে হচ্ছে বুগরা খান তাকে সতর্ক করলে তিনি কি করেন, এই যে নিজামুদ্দিনকে বিষ প্রয়োগে হত্যা করা হয়। অপরপক্ষে অতিরিক্ত মদ্যপানে সুলতান কায়কোবাদ পক্ষপাতগ্রস্ত হয়ে পড়লে রাজ্যের সর্বত্র বিশৃঙ্খলা দেখা দেয়। ইতিমধ্যে দিল্লি দরবারে খলজি এবং তুর্কি দুই বিবাদমান দলে বিভক্ত হয়ে পড়ে। মানে তার এই বিশৃঙ্খলার সুযোগে এই যে খলজি এবং তুর্কিরা কি করছে, দুইটা বিবাদমান দলে বিভক্ত হয়ে পড়ে। খলজিগণ মালিক ফিরোজের নেতৃত্বে সাম্রাজ্যে শক্তিশালী হয়ে ওঠে। এতে ভীত হয়ে তুর্কিগণ অসুস্থ সুলতান কায়কোবাদকে পদচ্যুত করে তার 3 বছরের পুত্র কায়মুরসকে 1889 সালে মানে হচ্ছে এই যে অসুস্থ সুলতান অসুস্থ হয়ে পড়ে কায়কোবাদ, ঠিক আছে, তখন কি করে তাকে পদচ্যুত করে তার মাত্র 3 বছরের পুত্র কায়মুরস যে ছিল তাকে কি করে দিল্লি সিংহাসনে বসায়। কিন্তু এতে অবস্থার কোনো উন্নতি হয়নি। 1290 খ্রিস্টাব্দে জালালউদ্দিন ফিরোজ খলজি রাজধানীতে প্রবেশ করে কায়কোবাদকে হত্যা এবং শিশু সুলতান কায়মুরসকে বন্দী করে নিজেকে সুলতান বলে ঘোষণা করেন। ফলে দিল্লি সালতানাতে দাস বংশের অবসান ঘটে এবং খলজি বংশের প্রতিষ্ঠিত হয়। এবং খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জালালউদ্দিন ফিরোজ শাহ। তাহলে কাকে কোন শাসককে হত্যা করে হয়েছিলেন? এই যে কায়মুরস কে ছিলেন? কায়কোবাদের ছেলে। কায়কোবাদ কে ছিলেন? বুগরা খানের ছেলে। বুগরা খান কে ছিলেন? সুলতান গিয়াসউদ্দিন বলবনের ছেলে। তাইলে আমরা কি করব, আজকে আমাদের এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা হচ্ছে এই তোমার হচ্ছে খিলজি বংশ নিয়ে আমরা বিস্তারিত জানবো। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সে পর্যন্ত অপেক্ষায় থাকো। এবং আজকে আমাদের হচ্ছে এই দাস বংশের পতনের মাধ্যমে আজকে আমাদের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।